আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে আমরা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি অংশ হিসেবে আমরা অসাধারণ একটি সেশন আপনাদের মাঝখানে এনেছি। আজকের অসাধারণ সেশনে আমরা আমাদের মেন্টর হিসেবে পেয়েছি আমাদের সবার প্রিয়, আমাদের সবার শ্রদ্ধেয় মেন্টর মুহাইমিনুর রহমান স্যার। এবং আজকের টপিকসটি হচ্ছে আমাদের ওইটি, এবং ওইটি নিয়ে যাবতীয় প্রশ্নের এবং যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকে জানবো স্যারের কাছ থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটি আপনি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনি আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। তো চলুন তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের স্যারের অসাধারণ সেশনটি শুরু করে দিই। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। স্যার, আপনি শুরু করতে পারেন প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মোহামিনুর রহমান। আমি প্রথমে সেশনটা শুরু করতে চাই জেনেসিসকে ধন্যবাদের মাধ্যমে, যে তারা আমাকে সুযোগ করে দিছে এত এত বড় একটা পরিবারের ডাক্তার কমিউনিটির সামনে ওইটিটাকে প্রেজেন্ট করার মতো অবস্থা করে দেওয়ার জন্য। আর ওইটি সম্পর্কে আমি এই একটা সেশনে যতটুকু আলোচনা করা যায় আমি চেষ্টা করবো পুরোপুরি সবকিছু কভার করতে। আমার টপিকের মধ্যে থাকবে ওইটিটা আসলে কি, কারা দিতে পারবে, কত খরচ পড়ে, একদম খুঁটিনাটি যে যারা ওইটি সম্পর্কে কোনো ধারণাও নাই, আমার মনে হয় যে সেশনটার পরে একটা ওভারঅল ধারণা নিয়ে তারা বের হবে এই সেশনটা থেকে। এবং টেস্টে কয়টা পার্ট থাকে, কিভাবে হবে, সবকিছু নিয়ে আজকে সেশনটা হবে। হোপফুলি সেশনটা থেকে আপনারা অনেক উপকার পাবেন। এবং যেহেতু এটা অনলাইন সেশন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করবেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলোর টাইমলি আনসার দেওয়ার। তো আমরা আজকে সেশনের টপিক হলো ওইটি। ওইটিটা আসলে কি সেটা নিয়ে একটু ইনিশিয়াল অবস্থা আমাদের কথা বলা দরকার। ওইটিটা আসলে কি এবং কারা দিতে পারবে। ওইটিটার পুরো রূপ হলো অকুপেশনাল ইংলিশ টেস্ট। এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। যেরকম আইএলটিএস আছে সেরকমই একটা অকুপেশনাল ইংলিশ টেস্ট, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটা আপনার ইংরেজিতে দক্ষতা কতটুকু আছে সেটা আপনার জাজ করবে। যেটা থ্রুতে আপনি যে বিভিন্ন কাউন্সিল অথবা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে প্রমাণ করতে পারবেন যে আপনার ইংরেজির দক্ষতা কতটুকু, এবং ওই পার্টিকুলার কাউন্সিল অথবা পার্টিকুলার ইউনিভার্সিটিতে আপনি ফিউচারে পড়াশোনা করার জন্য অথবা কাজ করার জন্য এলিজেবল কিনা সেটা আপনি তাদেরকে শো করতে পারবেন। তো এইটা থেকেই ওইটিটা চলে আসা। এবং ওইটিটা আসলে একটা অকুপেশনাল ইংলিশ টেস্ট, এবং এটা কারা দিতে পারবে সেটা আমি বলতেছি। এটার নামটা অকুপেশনাল হওয়ার কারণ আছে, সবাই আসলে এই টেস্টটা দিতে পারে না। তো কারা এটা আসলে দিতে পারে সেটা আমি পরে চলে যাচ্ছি। এটার আগে আমি একটু বলে নেই, আমরা যারা ডক্টর আছি, ডক্টর কমিউনিটির মধ্যে যারা আমরা বাইরে ক্যারিয়ার করতে চাই, তাদের মধ্যে মাঝে মাঝে কনফ্লিক্ট কাজ করে যে আমরা আসলে ওইটি দিব না আইএলটিএস দিব। এটা প্রথম অবস্থায় যদি আমরা স্টুডেন্ট থাকি, স্টুডেন্ট অবস্থায় এই চিন্তাটা থাকে। পাশ করে যাওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে আমি প্ল্যাব দিব, এমসি দিব, ইউএসএমএলই দিব, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু আমাদের মধ্যে ইনিশিয়াল অবস্থায় যে দোটানাটা থাকে সেটা হলো ওইটি দিব না আইএলটিএস দিব, সেটা নিয়ে কোনটা আমরা দিব। এখন দুইটা সম্পর্কে আমি একটু শর্টলি একটু বলে যাব, যেটাতে করে আপনাদের ধারণা হয় কোনটা সোজা কোনটা কঠিন, সেটা আপনারা পরে ডিসাইড করতে পারবেন। ওইটিটাতে আপনার হলো 4টা স্কিল আপনাকে জাজ করা হবে: রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং। সিমিলার ওয়েতে আপনার আইএলটিএসেও আপনার 4টা স্কিল জাজ করা হবে। অবশ্যই সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, সেটা সিমিলার ওয়েতে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। এখন আপনি যদি আমাকে কোশ্চেন করেন কোনটা আমি দিব, সেটা আসলে আমি বলবো আমার পার্সপেক্টিভ থেকে ডক্টরদের জন্য ওইটিটা একটু সুইটেবল। কারণ এটার যে আপনি লিসেনিং বলেন, রিডিং, রাইটিং বা স্পিকিং বলেন, সবগুলো কেস সিনারিও এবং সবগুলো এক্সাম ম্যাটেরিয়াল, মক টেস্ট অথবা যাই বলেন, সবকিছু আপনার চলে আসতেছে মেডিকেল ওরিয়েন্টেড। আপনি যদি লিসেনিং টেস্ট দেন, আপনার যে অডিও ক্লিপ গুলো শুনবেন সেটা আপনার একটা কনভারসেশন থাকবে ডক্টর এবং পেশেন্টের মধ্যে, সেটা থেকে আপনার অডিও ক্লিপ থেকে অ্যান্সার করতে হবে। রিডিং, রাইটিং এবং স্পিকিং সবগুলোতেই এরকম মেডিকেল কনটেক্সট থেকে চলে আসবে। আর যদি আমি আইএলটিএস এর কথা বলি, তো আইএলটিএস এর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, সাবটেস্ট কিন্তু সেমই, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, কিন্তু এখানে কনটেক্সট গুলো কিন্তু মেডিকেল না, আসলে নন মেডিকেল কনটেক্সট। আপনাকে লিসেনিং এর জন্য হয়তো কোনো
কিছু ডায়লগ, একটা নন মেডিকেল ডায়লগ, অবশ্যই নন মেডিকেল ডায়লগ তুলে দিবে, সেটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। আপনার রিডিং এর জন্য কিছু আর্টিকেল তুলে দিবে, যেটা অবশ্যই নন মেডিকেল। আর রাইটিং এর ক্ষেত্রে আপনাকে এসে লিখতে হবে, এবং আপনার স্পিকিং এ আপনার যিনি যার সাথে কথা বলবেন, যার সাথে কমিউনিকেট করবেন, তার সাথে আপনার নন মেডিকেল কিছু কনভারসেশন করতে হবে। তো সবকিছু মিলে আমি বলবো যে ফেভারটা কিন্তু ওইটির দিকে যাচ্ছে, কারণ আমরা কনটেক্সট গুলোর সাথে পরিচিত। তো সেই দিক থেকে আমি বলবো যে ওইটিটা বেশি প্রিফারেবল। কিন্তু এরপরে আমি যে কোশ্চেনটা পাই সেটা হলো যে কোনটা আসলে সোজা। আমি বলবো যে কোনোটাই আসলে ডিরেক্টলি সোজা কোনো এক্সাম না, কারণ ওইটির ক্ষেত্রে লিসেনিং এবং রিডিংটা একটু কম্পারেটিভলি আইএলটিএস এর চেয়ে কঠিন, আর আইএলটিএস এর রাইটিংটা কিন্তু ওইটির চেয়ে কঠিন। তো আইএলটিএস এর কিন্তু রাইটিং এ আপনার গ্রেড 7 তোলা সেটা বেশ টাফ হয়ে যায়, যেটা আপনার প্ল্যাব বা এএমসির জন্য রিকোয়ার্ড একদম মিনিমাম স্কোর। তো আইএলটিএস এর রাইটিং এ এটা তোলা কঠিন হয়ে যায়, কিন্তু আপনার ওইটিতে কিন্তু লিসেনিং এবং রিডিং এ কিন্তু আবার মার্কটা তোলা কঠিন। তো দুইটাই কিন্তু মোটামুটি আমি বলি যে টাফনেসের দিক দিয়ে সমান একটা ব্যালেন্সে চলে আসে, কিন্তু কনটেক্সটের দিক দিয়ে কিন্তু ওইটিটা আমাদের জন্য সুইটেবল। এই জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা ওইটিটা প্রিফার করতে পারেন আপনাদের প্রফেশনাল স্কিলের দিক দিয়ে। ওকে, দেন আমি চলে আসতেছি যে হু ক্যান গিভ ওইটি। ওইটিটা কি আসলে সবাই দিতে পারবে নাকি, সেটা হলো আমার কথা। ওইটিটা আসলে একটা হলো, আমি আগে বলে নিছি যে ওইটি হলো অকুপেশনাল ইংলিশ টেস্ট, মানে পার্টিকুলার কিছু অকুপেশন এর যারা অকুপেন্ট আছেন তারা হলো এই ওইটি টেস্টটা দিতে পারবেন। তো কারা আসলে, তো আমাদের বাংলাদেশ থেকে ইউজুয়ালি ডক্টররাই ওইটিটা দেন, কিন্তু এছাড়াও আপনার 11টা প্রফেশন, টোটাল 12টা প্রফেশনের হেলথ কেয়ার প্রফেশনালরা ওইটিটা দিতে পারেন। এর মধ্যে নার্স আছেন, তারপর ফার্মাসিস্ট আছেন, পোডিয়াট্রিক্স আছেন, ভেটেনারি ডক্টর আছেন, কিন্তু বাংলাদেশ থেকে ডক্টররাই ইউজুয়ালি ওইটিটা দিয়ে থাকেন। হু উইল নিড ওইটি, মানে আসলে কি ওইটি সবার দেওয়া দরকার, মানে যারা এমবিবিএস পড়ছে সবার কি ওইটি দেওয়া দরকার? না, সবার দেওয়ার দরকার না। আপনি যদি পার্টিকুলারলি কোনো দেশে কেরিয়ার পার্সু করতে চান, আদার দেন বাংলাদেশ বাদে যদি বাহিরে কোনো দেশে ক্যারিয়ার পার্সু করতে চান, সেটা যদি ইউকে হয়, সেটা যদি অস্ট্রেলিয়া হয়, সেটা যদি নিউজিল্যান্ড হয়, সেটা যদি মালয়েশিয়া হয়, তো এইসব দেশে আপনার ক্যারিয়ার পার্সু করার জন্য আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি শো করতে হবে। আপনি যে ওই দেশে কমিউনিকেট করার মতো এলিজেবল সেটা আপনাকে শো করতে হবে। আপনার যদি ওরকম অ্যাম্বিশন থাকে যে আপনি এইসব ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, ওইসব এইসব দেশে আপনি প্র্যাকটিস করবেন অথবা আপনি পোস্ট গ্রাজুয়েশন করবেন, তখন কিন্তু আপনার ওইটিটা দরকার হবে। তো বাংলাদেশের যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য ওইটিটা দরকার হবে না। আপনি কখন ওইটি দিতে পারবেন, হোয়েন ক্যান আই গিভ ওইটি? এখন ওইটিটা আসলে এটা কিছুটা আইএলটিএস এর মতো, আইএলটিএসটা যে কেউ যে কোনো সময় দিতে পারে। তো এটার জন্য আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই যে আমার ইন্টার্নশিপ কমপ্লিট করে ওইটি দিতে হবে, এরকম কিছু না। আপনি ইন্টার্নিতে থাকা অবস্থায় ওইটি দিতে পারবেন, ইভেন মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থাতেও আপনি ওইটি দিতে পারবেন। আপনার প্রফেশনটা তো আপনাকে চুজ করতে হবে। আপনি মেডিকেল প্রফেশনের, আপনি মেডিকেলে থেকে আপনি ওইটিটা দিবেন, মানে এখানে চুজ করতে হয় প্রফেশন। আপনি মেডিকেল ক্যাটাগরিতে ওইটি দিচ্ছেন, তো আপনি ইন্টার্নিতে থাকা অবস্থায় ওইটি দিতে পারবেন। দেন আমি চলে যাচ্ছি যে হাউ মাচ টু পে ফর দি এক্সাম। এইটা আসলে আমাদের বাংলাদেশের জুনিয়র ডাক্তারদের জন্য একটা মেজর কনসার্ন, কতটুকু পে করতে হয়। কারণ আমাদের ইনিশিয়াল অবস্থাতে আমরা যখন হায়ার স্টাডি পার্সু করতে যাই, আমরা যখন অনেক বড় অ্যাম্বিশন নিয়ে আশায় বুক বাঁধি যে পাশ করে বের হব, এমবিবিএস কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে আমি ইউকে তে ক্যারিয়ার করব, অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার করব, কিন্তু আমাদের প্রথম যে ধাক্কাটা আসে সেটা হলো মানি। তো এই জন্য আমাদের আসলে ধারণা থাকার দরকার, আমি যে ওইটিটা অ্যাম্বিশন নিচ্ছি, ওইটির জন্য আমাকে ইন্টার্নিতে থেকে আমার কতটুকু টাকা জমাইতে হবে, অথবা আমি আসলে ওইটির যে কস্টিংটা আছে সেটা আসলে আমি কিভাবে মেনটেন করব। তো সেটা আমি একটু ধারণা দিয়ে দিই। ওইটির বর্তমান ফিস হলো $455, যেটা বর্তমানে হিসাব করলে চলে আসে আপনার অ্যাবাউট 38 থেকে 40,000 এর মধ্যে, ডলারের দাম যেহেতু ভ্যারি করে। তো এখন এটা একটা বড় একটা অ্যামাউন্ট, অবশ্যই এটা আমাদের বাংলাদেশের যারা ডক্টর আছেন তাদের জন্য বেশ বড় একটা অ্যামাউন্ট।
তো ইন্টার্নিতে আমার মনে হয় যে যদিও বড় একটা অ্যামাউন্ট, ইন্টার্নিতে থাকা অবস্থা থেকেই টাকাটা জমানো সম্ভব। কিরকম ভাবে আমি একটু আইডিয়া দিই, সেটা হলো আমাদের ইন্টার্নশিপের এখন স্যালারি কিন্তু মোরলেস সর্বনিম্ন স্যালারি হলো 15,000। তো যারা আমরা বাইরে ক্যারিয়ার করতে চাচ্ছি, আমরা যদি প্রতি মাসে 5,000 করে জমাই, তো অ্যাবাউট দেখা যাবে এট দি এন্ড আমরা 8 মাসের মাথায় আমরা কিন্তু 40,000 অ্যালোকেট করে ফেলতে পারবো। সেটা দিয়ে কিন্তু আমরা ওইটিটা বুক দিতে পারবো। বাকি 10,000 আমাদের যে আনুষঙ্গিক খরচ আছে সেটাতে আমরা ব্যবহার করি। কিন্তু 5,000 করে জমালে পরে কিন্তু আমরা ইন্টার্নিতে থাকা অবস্থাতেই কিন্তু ওইটিটার জন্য টাকা জমাই ফেলতে পারতেছি। আমাদের কিন্তু ফ্যামিলি বা এক্সটার্নাল কোনো হেল্পের দরকার হচ্ছে না। এই কস্টিং এর দিক থেকে চিন্তা করলে অবশ্য কিন্তু আপনার আইএলটিএস এর চেয়ে ওইটির খরচটা কিন্তু একটু বেশি, আইএলটিএস এর চেয়ে একটু বেশি। কিন্তু আইএলটিএস এ সবাই যে ব্যাপারটাতে ধাক্কা খায় সেটা হলো যে আইএলটিএস এর রাইটিংটাতে গিয়ে না সবাই ধাক্কা খায়। তো ওই আইএলটিএস দেখা যায় 2 বার 3 বার দেওয়া লাগে রাইটিং পার্টটা ক্লিয়ার করার জন্য। কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্রিপারেশন নেন, আমার মনে হয় যে ওইটিটা একবারে ক্লিয়ার করা সম্ভব। তো সেদিক থেকে কিন্তু কস্ট সেভ করতেছে আপনার ওইটিটা। হাউ মেনি টাইমস ক্যান আই অ্যাটেন্ড ওইটি, আমি ওইটি কয়বার দিতে পারবো, এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি একটু দিয়ে দিই। সেটা হলো যে ওইটি আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আমি একবার দিতে পারবো বা 2 বার দিতে পারবো। আপনার আনফরচুনেটলি যদি খারাপ করে যান, প্রথমবার দ্বিতীয়বার দিতে পারবেন, দ্বিতীয়বারও আনফরচুনেটলি খারাপ করে গেলেন আপনি তৃতীয়বার দিতে পারবেন। কিন্তু আমার যে কথা থাকবে সেটা হলো, আমরা নিশ্চয়ই যখন কোনো প্রফ দেই অথবা আমরা যখন এসএসসি বা ইন্টার দিয়ে আসছি, আমরা কিন্তু এটা চিন্তা করি না যে আমি কয়বারে এসএসসি পাস করবো, আমি কয়বারে ইন্টার পাস করবো, সেটা কিন্তু আমরা কখনো মাথায় রাখি না। আমরা মাথায় রাখি আমি এবার পরীক্ষা দিচ্ছি, আমি এবার পাস করে যাব। তো সিমিলার ওয়েতে ওইটাকে আপনার এভাবে ধরতে হবে যে দিস ইজ এ এক্সাম আই হ্যাভ টু পাস। আমি যদি এভাবে মনে করি যে এটা আমাকে পাস করতে হবে, আমার মনে হয় যে দিস ইজ এ ইজি এক্সাম টু ক্র্যাক। তো এই ব্যাপারে আপনারা মাথায় রাখার দরকারই নেই যে আমি কয়বার দিতে পারবো, আমার মনে হয় যে একবারই এনাফ। কিন্তু আপনার যদি আনফরচুনেটলি কোনো কারণে খারাপ করে যান, দেন আপনি কিন্তু এটা পরে অ্যাটেন্ড করতে পারবেন। দেন আমি এখন ওইটিটা সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব যে কি কি সাব টেস্ট আছে, আমরা প্রতিটা সাব টেস্ট গুলো কিভাবে পরীক্ষা হয়, কয়টা কোশ্চেন থাকে, আমার আসলে কয়টা কোশ্চেন পারতে হবে পাস করার জন্য, সবগুলো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আজকের সেশনটা থেকে আপনার একটা ফ্রুটফুল নিউজ নিয়ে যেতে পারেন যে আসলে হ্যাঁ আমি বাইরে ক্যারিয়ার পার্সু করতে চাচ্ছি। তো ওইটি সম্পর্কে এই সেশনটা থেকে আমি একটা ওভারঅল আইডিয়া নিয়ে গেলাম। তো এরপর আমি প্রিপারেশনটা নেওয়া শুরু করব। এভাবে আজকের সেশনটা আমি গুছানোর চেষ্টা করছি। 4টা সাব টেস্ট। এখন প্রথমেই কথা চলে আসতেছে যে সাব টেস্ট। সাব টেস্ট মানে কি, ওইটি পুরো একটা টেস্ট। তো পুরো টেস্টটার মধ্যে আপনার হলো 4টা পার্ট আছে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এবং প্রতিটাকে এক একটা সাব টেস্ট বলা হচ্ছে। তো এই জন্য এগুলাকে সাব টেস্ট বলা হয়, যে এই পুরো টেস্টটার একটা পার্ট। এখন এই যে আপনার এই যে 4টা সাব টেস্ট আছে, এই 4টা সাব টেস্ট কিন্তু একই দিনে হয়ে যাবে, ইউজুয়ালি একই দিনে হয়ে যায় এবং একটার পর একটা হয়ে যায়। লিসেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার রিডিং কমপ্লিট হবে, রিডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার রাইটিং কমপ্লিট হবে, রাইটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি 2 থেকে 3 ঘন্টার একটা ব্রেক পাওয়ার সম্ভাবনা আছে, তারপর আপনার স্পিকিং কমপ্লিট হয়ে যাবে। মোরাললেস আপনার একদিনের মধ্যে পুরো এক্সামটা আপনি দিয়ে ফেলতে পারবেন। এটা হলো ওইটি যে মার্কিং আপনার যে ক্রাইটেরিয়াটা সিলেক্ট করছে যে আপনাকে আসলে কত পেতে হবে সেটার জন্য। এখন এইটা বলার আগে আমি কিছু বলে নিই, কারা কারা ওইটিটাকে রিকগনাইজ করছে সেটা সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিয়ে নিই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি আসলে ওইটি দিব কিনা। আপনি যদি অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার পার্সু করতে চান, আপনি যদি ইউকে বলতে ইউকের মধ্যে 4টা দেশ চলে আসতেছে, সেই 4টা দেশ। তারপর আপনি যদি মালয়েশিয়াতে আপনি ক্যারিয়ার পার্সু করতে চান, আপনি যদি নিউজিল্যান্ডে ক্যারিয়ার পার্সু করতে চান, তো সেই সব ক্ষেত্রে এইসব বড় দেশ তো আছেই, আরো বেশ কিছু ছোট দেশ যারা আপনার ওইটিটাকে গ্র্যান্ট করছে অ্যাজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো সেই সব দেশে আপনি ওইটি যদি কমপ্লিট করে থাকেন, আপনার জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি শো করতে পারবেন। এমন না যে আপনি ওইটি দিয়ে আপনি সেসব দেশে প্র্যাকটিস করতে পারবেন, সেটা কিন্তু না।
আপনার জাস্ট একটা ইংলিশের প্রফিসিয়েন্সি, ইংরেজিতে আপনি দক্ষ কিনা সেটা বুঝাইতে পারতেছেন। তারপর ওই পার্টিকুলার দেশের আপনার যদি কোনো লাইসেন্সিং এক্সাম থাকে সেটা কিন্তু পাশ করতে হবে। তো যেমন আমি যদি প্ল্যাবের কথা বলি, প্ল্যাবের জন্য আপনার আগে প্ল্যাবের দুইটা পার্ট আছে, প্ল্যাব 1 প্ল্যাব 2, জাস্ট ফর এক্সাম্পল আমি বলতেছি। তো প্ল্যাব 1 দেওয়ার আগে আপনাকে ওইটি কমপ্লিট করতে হবে। ওইটি কমপ্লিট করার পরে আপনি প্ল্যাব 1 দিতে পারবেন, প্ল্যাব 1 দেওয়ার পরে আপনি প্ল্যাব 2 দিতে পারবেন। তো আপনি যখন ওইটি দিবেন আপনি প্ল্যাব 1 দেওয়ার জন্য এলিজিবল হবেন। তো সিমিলারলি সব দেশে এরকম আপনার ওদের প্র্যাকটিস করার জন্য একটা গাইডলাইন থাকে। তো ইংরেজি যে আপনার দক্ষতা আছে সেটা প্রমাণ করার জন্য ওইটিটা আপনার কতটুকু গ্রেড দরকার হবে সেটা এখন একটু বলে দিই। তো প্ল্যাব বা এএমসি আমি পার্টিকুলারলি মেনশন করতেছি এই দুইটা মেডিকেল বোর্ডকে। তাদের জন্য আপনার মিনিমাম গ্রেড হলো আপনার গ্রেড বি। গ্রেড বি গ্রেড বি হলো 350 থেকে 450, 450 বলতে আপনার 440, 350 থেকে 440, যেটা আপনার আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট কত, আপনার 7 থেকে 7.5, এটা হলো আইএলটিএস এর ইকুইভ্যালেন্ট। এটা আমার আইএলটিএস এর ব্যাপারটা একটা কম্পারিজন হিসেবে রাখা হয়েছে, এটা আপনারা ওভারলুক করে যান একদমই, আমি জাস্ট এদিকটা বলতেছি। এখানে দেখেন আপনার গ্রেড বি লাগবে প্রতিটা সাব টেস্টে। আপনার লিসেনিং এ গ্রেড বি লাগবে, আপনার রিডিং এ গ্রেড বি লাগবে, আপনার রাইটিং এ গ্রেড বি লাগবে, আপনার স্পিকিং এ গ্রেড বি লাগবে, মানে আপনার চারটাতেই গ্রেড বি লাগবে। এখন আনফরচুনেটলি আপনি তিনটাতে গ্রেড বি পাইলেন, একটাতে গ্রেড সি পাইলেন, কিন্তু আপনি প্ল্যাব বা এমসি দিতে চাচ্ছেন, তখন কি হবে? তখন তারা যেটা বলে, এইসব কাউন্সিল গুলো যেটা বলে, আপনাকে ওইটি আবার দিতে হবে এবং একবারে আপনাকে 4টা সাব টেস্টের গ্রেড বি তুলতে হবে। তো একবারে আপনাকে গ্রেড বি তুলতে হবে 4টা সাব টেস্টে, লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এট এ টাইম। এখন এখানে যারা অনেকদিন যাবত ওইটি প্রিপারেশন নিচ্ছেন তাদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা সম্পর্কে আমি একটু ক্লিয়ার করে দিই। যারা একটু পুরনো এবং প্রিপারেশন নিচ্ছেন বেশ কিছুদিন যাবত, ওইটি একটা কিন্তু জিনিস অ্যালাউ করে, সেটা হলো আপনার যদি কোনো পার্টিকুলার সাব টেস্টে খারাপ করে যান তখন ওই সাব টেস্টটা আপনি আবার দিতে পারবেন, শুধু পার্টিকুলার ওই সাব টেস্টটা। মানে আপনি আনফরচুনেটলি স্পিকিং এ খারাপ করে গেছেন, আপনার পরের বার শুধুমাত্র স্পিকিংটা দিয়ে আপনার বাকি 3টা গ্রেড বি ছিল, পরেরটা স্পিকিং এ গ্রেড বি পেয়ে আপনি ওইটি ক্লিয়ার শো করতে পারবেন। ওইটি এটা আপনাকে অ্যালাউ করছে, কিন্তু এইটা কিন্তু আপনার এই এএমসি এবং প্ল্যাব থেকে একসেপ্টেড না এই মেথডটা। প্ল্যাব এবং এএমসি এরা যেটা বলে আপনাকে 4টা সাব টেস্টে একবারই পাস করতে হবে। মানে আপনি ওইটি নিয়ম ফলো করে যদি শুধুমাত্র মনে করেন যে আমি একটাতে খারাপ করে গেছি, আমি একটা আবার রিপিট সিট করে আমি ওইটা ক্লিয়ার করব এবং বাকি 3টা তো আমার আগেই ক্লিয়ার আছে, সেটা আসলে হবে না। প্ল্যাব, এএমসি অথবা আপনি যদি নিউজিল্যান্ডে প্র্যাকটিস করতে চান অথবা বড় বড় বিভিন্ন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আছে যারা ওইটিকে গ্র্যান্ট করে, তো সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে 4টা একবারে পাস করতে হবে। তো এই কনফিউশনটা আমি মনে হয় আপনাদের ক্লিয়ার করতে পারছি। এরপরে আমি চলে আসি লিসেনিং। লিসেনিংটা আসলে কি, লিসেনিংটা কিভাবে হয়, লিসেনিংটা কত মার্ক পাইতে হবে সেটা নিয়ে আমাদের এখানে আমি ডিসকাস করা ট্রাই করব। লিসেনিং এ আপনার পার্ট চলে আসবে 3টা, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এখন এই যে আপনার পরীক্ষাটা কিভাবে হয় সেটা আমি বলে দিই। আপনারা যখন এক্সাম হলে ঢুকবেন আপনাদের পরীক্ষাগুলো কিন্তু সিরিয়ালি হয়ে যাবে। কিরকম, আপনাদের প্রথমে শুরু হবে লিসেনিং দিয়ে, দেন রিডিং হবে, দেন রাইটিং হবে, দেন স্পিকিং হবে, এই সিরিয়ালি হবে। এমন না যে র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে এক্সাম। তো আপনাদের এক্সামটা কিন্তু লিসেনিং দিয়ে শুরু হচ্ছে। তো লিসেনিং এর মধ্যে প্রথমে হলো পার্ট এ, দেন পার্ট বি, পার্ট সি। কোশ্চেন পেপার একটাই, একটা কোশ্চেন পেপারই আপনার পার্ট এর কোশ্চেন থাকবে, ওইটার মধ্যেই আপনার অ্যান্সার লিখতে হবে। ওইটাতেই আপনার পার্ট বি থাকবে, ওইটাতেই আপনার অ্যান্সার করতে হবে। ওইটাতেই আপনার পার্ট সি থাকবে, আপনার কোশ্চেন পেপারেই অ্যান্সার করতে হবে। এমন না যে আপনার জন্য কিন্তু আলাদা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, সেটা কিন্তু না। তো এখন পার্ট এ
পার্ট বি, পার্ট সি, সেটা সম্পর্কে আমি একটু কথা বলি। পার্ট এটাতে আপনার দুইটা এক্সট্রাক্ট থাকবে। এখন এক্সট্রাক্ট কি সেটা আমি একটু শর্টকাটে বলার চেষ্টা করি। এক্সট্রাক্টটা হলো আপনার দুটো অডিও ক্লিপ থাকবে, অডিও ক্লিপ থেকে আপনার অ্যান্সার করতে হবে। আপনার ইনিশিয়াল অবস্থাতে আপনি যখন এক্সাম হলে ঢুকবেন, আপনার হেডফোন দেওয়া হবে, হেডফোনে আপনার অডিও ক্লিপ প্লে করা হবে। প্রথম অডিও ক্লিপ যখন আপনি শুনতে থাকবেন, অডিও ক্লিপ শোনা অবস্থাতেই আপনার ওই অডিও ক্লিপ থেকে 12টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ওই অডিও শোনা অবস্থাতেই আপনার কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার লিখে ফেলতে হবে। তো ফার্স্ট অডিও ক্লিপ আপনার শেষ হয়ে গেল, আপনার মানে ফার্স্ট এক্সট্রাক্ট শেষ। দেন আপনার চলে আসবে সেকেন্ড এক্সট্রাক্ট। সেকেন্ড এক্সট্রাক্টে আপনার সিমিলার ওয়েতে অন্য একটা অডিও ক্লিপ থাকবে, যেটা শুনে আপনার 12টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এইটার জন্য আসলে কোনো টাইম লিমিট নাই যে আমার পার্টে 10 মিনিট হবে না 11 মিনিট হবে না 12 মিনিট হবে। আপনার অডিও ক্লিপ যতক্ষণ পর্যন্ত প্লে হবে আপনার ততক্ষণ পর্যন্ত অ্যান্সার করার সুযোগটা পাবেন পার্টে। তো টোটাল পার্টেতে আমার অ্যান্সার করতে হবে 24 কোশ্চেন। দেন আমার পার্টে শেষ, পার্ট বি শুরু হবে। পার্ট বি আমার 6টা কোশ্চেন থাকবে। 6টা কোশ্চেন কিরকম থাকে, আমার একটা অডিও ক্লিপ থাকবে, একটা অডিও ক্লিপে আমার একটা অডিও ক্লিপের এগেনস্টে আমার একটা কোশ্চেন থাকবে। মানে আমার 6টা কোশ্চেন যে থাকবে, 6টা কোশ্চেনের এগেনস্টে আমার 6টা অডিও ক্লিপ থাকবে। একটা অডিও শুনে ফেলবো, শোনার পরে আমার ওই কোশ্চেনটা শুনে আমার অ্যান্সার করে ফেলতে হবে। দেন আমি পরের অডিও ক্লিপ শুনবো, পরেরটা আমার অ্যান্সার করে ফেলতে হবে। এভাবে আমার প্রোগ্রেশন হবে। তো 6টা কোশ্চেন অ্যান্সার করা শেষ আপনার। দেন আপনার চলে আসবে পার্ট সি। আপনি পেজ উল্টাইলি পার্ট সির যে অ্যান্সার স্ক্রিপ্ট অথবা কোশ্চেন স্ক্রিপ্ট সেটা পেয়ে যাবেন। পার্ট এটা আপনার ফিল ইন দ্য গ্যাপ। পার্ট এটাকে আপনাকে কিছু লিখতে হবে, ওয়ার্ড অথবা শর্ট ফ্রেজ, যেটা আপনার একটা ওয়ার্ড থেকে 3টা ওয়ার্ডের মধ্যে আপনার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা আছে সেটা কমপ্লিট করতে হবে। কিন্তু পার্ট বি আর পার্ট সি আপনার হলো এমসিকিউ টাইপের কোশ্চেন, আপনার যেটা হলো ইনসার্কেল করে ফেলতে হবে। আমরা যেভাবে এমসিকিউ ফিল আপ করি সেরকম পার্ট বি আর পার্ট সি এমসিকিউ টাইপের কোশ্চেন। তো পার্ট সি তে আপনার 2টা এক্সট্রাক্ট থাকবে, প্রতিটা এক্সট্রাক্ট থেকে আমার 6টা কোশ্চেন থাকবে। তো এইটা কিরকম, আপনার একটা এক্সট্রাক্ট থাকবে, একটা অডিও ক্লিপ শুরু হবে অ্যাবাউট, এটা 1.5 মিনিটের অডিও ক্লিপ হয়। তো 1.5 মিনিট অডিও ক্লিপের মধ্যে আপনার কোশ্চেন গুলা চলতে থাকবে। মানে আপনার অডিও ক্লিপ শুরু হয়ে যাবে। যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, ফার্স্ট এক্সট্রাক্টে আমি কিভাবে অ্যান্সার করব, আই এম টকিং অ্যাবাউট লিসেনিং পার্ট সি। আপনার অডিও ক্লিপ শুরু হয়ে গেল, তখন আপনাকে বললো যে নাও ইউর লিসেনিং পার্ট সি এক্সাম উইল স্টার্ট। যখন এটা বললো তখন আপনার অডিও ক্লিপটা প্লে করলো, এবং অডিও ক্লিপ শোনার সাথে সাথে আপনার একটা কনভারসেশন শোনার সাথে সাথে আপনার ওই পার্টিকুলার ফ্রেজ অথবা পার্টিকুলার সিকোয়েন্স থেকে আপনার একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে আপনার 2 টাইপের অডিও থাকে, একটা হলো মনোলগ আর একটা হলো ডায়লগ। মনোলগ মানে একজন স্পিচ দিয়ে যাচ্ছে, ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো, যেরকম আমি কথা বলে যাচ্ছি সেরকম, এটাকে বলা হচ্ছে মনোলগ। আর একটা হলো ডায়লগ, যেখানে 2জন কথা বলবে, তো 2জনের কথা থেকে আমাকে ধরতে হবে যে কোনটা আসলে অ্যান্সার। তো এই কোশ্চেন গুলো আমার একটা এক্সট্রাক্ট থেকে 6টা কোশ্চেন থাকবে। ওইটা শেষ, আমার নতুন একটা অডিও ক্লিপ শুরু হবে, নতুন একটা অডিও ক্লিপ থেকে আমার পরে আরো 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো টোটাল আমার 12 কোশ্চেন হলো আমার লিসেনিং পার্ট সি তে। এখন কোশ্চেন চলে আসে তাহলে টোটাল কোশ্চেন কয়টা, এবং ওইটি যদি আমি আসলে পাস করতে চাই তাহলে আমাকে কয়টা অ্যান্সার করতে হবে অথবা কয়টা আমার কারেক্টলি অ্যান্সার করতে হবে। টোটাল কোশ্চেন আপনার থাকতেছে হলো 42। আমার লিসেনিং পার্ট এ তে থাকতেছে 24, লিসেনিং পার্ট বি তে থাকতেছে 6, লিসেনিং পার্ট সি তে থাকতেছে 12। টোটাল 42 কোশ্চেন থাকে, যেখান থেকে আপনাকে মোর ইকুয়াল 30 কোশ্চেনের অ্যান্সার কারেক্টলি করতে হবে। 30টার বেশি যদি আপনি অ্যান্সার কারেক্টলি করতে পারেন, দেন আপনার কিন্তু গ্রেড বি আপনি তুলতে পারবেন। এটার জন্য আমি একটা টিপস আমি বলে দিই, দেখেন সবচেয়ে বেশি কোশ্চেন কিন্তু আপনার লিসেনিং পার্ট এ তে থাকতেছে। লিসেনিং পার্ট এ তে কিন্তু আপনার 24টা কোশ্চেন থাকতেছে। ইন কম্পারিজন
পার্ট বি এবং পার্ট সি মিলিয়ে আপনার থাকতেছে 18টা কোশ্চেন। তো আপনার কিন্তু লিসেনিং পাস করার জন্য ট্রাম্প কার্ড হলো আপনার লিসেনিং পার্ট এতে ভালো করা। যদি আপনি 30+ তুলতে চান, অবশ্যই আপনাকে টার্গেট রাখতে হবে লিসেনিং পার্ট এতে 20+ তোলা, কারণ পার্ট সিটা একটু কঠিন হয়ে যায়, কারণ কনভারসেশনের মাঝখানে কোথায় আমার অ্যান্সার থাকবে সেটা খুঁজে বের করে অ্যান্সার বৃত্ত ভরাট করা কঠিন হয়ে যায়। তো এই তুলনায় পার্ট এটা সোজা, এবং পার্ট এতে যারা 20+ তুলতে পারে আমার মনে হয় যে তারাই আসলে পাস করার চান্সটা বাড়ায়। তো যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সাজেশন থাকবে আপনারা লিসেনিং পার্ট এটাকে ফোকাস করবেন, এটাতে আপনার স্কিল ডেভেলপ করার চেষ্টা করবেন, এবং পার্ট বি পার্ট সি তো রেগুলার প্রিপারেশন চালায় যাবে। এরপর আমি চলে আসতেছি রিডিংটা সম্পর্কে। হোপফুলি লিসেনিংটা সম্পর্কে আপনাদের আর এক্সাম স্ট্রাকচার কিরকম সেটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই। দেন আমি চলে আসতেছি রিডিং এ। রিডিংটা আমার কিভাবে প্রোগ্রেশন হয়, রিডিংটা আমি কিভাবে করব, হ্যান্ডেল করব, সেটা সম্পর্কে আমি একটু ডিসকাস করব এখানে। রিডিংটা আপনার পার্ট থাকে 3টা, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, 3টা পার্ট থাকে টোটাল। লিসেনিং এ যদি আমি বলি, লিসেনিং এ কিন্তু আপনাকে খাতা একবারেই তারা দিয়ে দিচ্ছে, তারপরে আপনার খাতা যখন পার্ট সিটা শেষ হয়ে যাচ্ছে তারপর আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে যাচ্ছে তারা। ওকে, আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা নিয়ে যাচ্ছে। কিন্তু রিডিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। কিরকম? আপনার যখন রিডিং এর কোশ্চেন স্ক্রিপ্ট এবং অ্যান্সার স্ক্রিপ্ট আপনাকে দেওয়া হবে, শুধুমাত্র রিডিং এর পার্ট এর অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে, পার্ট এর। তো সেখানে আপনার 4টা টেক্সট থাকে, আর হলো সেখান থেকে আপনাকে 20 কোশ্চেন অ্যান্সার করতে হয়। সময় হলো 15 মিনিট, 4টা টেক্সট, 20 কোশ্চেন অ্যান্সার করতে হয়। ইট ইজ ডিফিকাল্ট। আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য রিডিং পার্ট এটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের ইংরেজি পড়ার অভ্যাসটা ওরকম নাই। তো এইটার জন্য আপনাকে রিডিং স্পিডটা ইমপ্রুভ করতে হবে, যেটার জন্য আর্টিকেল পড়া অথবা জার্নাল পড়া রেগুলার বেসিসে, ফাস্ট রিডিং হ্যাবিট ডেভেলপ করাটা অনেকটা বেশি কাজে দিবে। তো এরপর আমি চলে আসতেছি রিডিং পার্ট বি এবং রিডিং পার্ট সি। তো এটার বলার আগে আমি কিছু আইডিয়া নিয়ে নিই, আমি যেটা মিস করে দিচ্ছি, রিডিং পার্ট এটা আসলে কিভাবে হয়। রিডিং পার্ট এতে আপনার 4টা প্যারাগ্রাফ দেওয়া থাকবে। আমি সোজা কথায় যদি বলি, 4টা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, এবং এটা থেকে আপনাকে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে কোশ্চেন গুলোর টাইপ থাকে, কিছু থাকে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্ক টাইপের কোশ্চেন, কিছু থাকে আপনার কোন টেক্সট থেকে এই কোশ্চেনটা আসে সেটা চুজ করা, কিছু থাকে আপনার শর্ট অ্যান্সার কোশ্চেন। তো এভাবে আপনার এই 3 টাইপ অফ কোশ্চেন থেকে আপনাকে 20 কোশ্চেন অ্যান্সার করতে হবে। আমার সাজেশন থাকবে যে আপনারা টার্গেট করবেন এখানে 18+ তোলার। 18+ যদি তুলতে পারেন তাহলে কিন্তু আপনার রিডিং এ পাশ করার চান্সটা অনেক বেশি থাকবে, কারণ আপনারা কিন্তু অলরেডি জানেন এটা একটা হেফটি অ্যামাউন্ট অফ মানি পে করতে হয় এক্সামটা বসার জন্য, এবং আপনাকে কিন্তু এই 4টা সাবটেস্ট একবারেই পাশ করতে হবে। তো টার্গেট থাকবে যে একবারেই আমাকে পাশ করতে হবে, এবং এটার জন্য আপনাদের এটা ফোকাস করতে হবে যে কোনটা আসলে আমার পার্টিকুলারলি ফোকাস করলে পরে আমার মার্ক বেশি তোলা যাবে। কিছুটা আমাদের মেডিকেল ফিল্ডের মতো, আমরা মেডিকেল ফিল্ডে দেখা যায় যে অনেক বড় চ্যাপ্টার কোশ্চেন আসে একটা, অনেক কিছু এরকম চ্যাপ্টার থাকে যে অনেক ছোট চ্যাপ্টার অনেক কোশ্চেন থাকে। তো সিমিলার ওয়েতে ওই পার্টিকুলার আমাদের যদি ছোট চ্যাপ্টারটা পড়ে ফেলি আমাদের পাস করার চান্স বেড়ে যায়। এখানে রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রেও আপনার পার্ট এটা হলো, আমি যেটা বলি সেটা হলো ট্রাম্প কার্ড, যেটা আপনার পাস করার চান্সটাকে বহু গুণে বাড়াবে যদি আপনি এটাতে স্কিল ডেভেলপ করতে পারেন। তো এটাতে আপনার 15 মিনিট থাকবে, 15 মিনিট আপনার কমপ্লিট হয়ে গেল। আপনার সামনে একটা বড় দেয়াল ঘড়ি থাকবে, সেটা দেখে আপনার বুঝতে হবে যে হ্যাঁ আমার টাইম শেষ, এবং যারা ওখানে ইনভিজিলেটর থাকবেন আপনার এক্সাম স্ক্রিপ্টটা তারা নিয়ে যাবেন।
এক্সাম স্ক্রিপ্ট নিয়ে যাওয়ার পরে আপনাকে পার্ট বি এবং পার্ট সি কোশ্চেন এবং অ্যান্সার স্ক্রিপ্ট দিবে। এখানে ব্যাপারটা হলো আপনার কোশ্চেন এবং অ্যান্সার স্ক্রিপ্ট সেমই, মানে যেটাই কোশ্চেন সেটাতে অ্যান্সার, মানে আপনাকে আলাদা কোনো অ্যান্সার করার জন্য বুকলেট দেওয়া হবে না। পার্ট বি এবং পার্ট সির খাতা একটাই। টোটাল আপনার সময় হলো 45 মিনিট পার্ট বি এবং পার্ট সির জন্য। পার্ট বিটা এবং পার্ট সিটা কিভাবে হয় সেটা একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করি। পার্ট বিটাতে আপনার কোশ্চেন থাকে 6টা। এখানে অ্যাবাউট আপনার যে প্যাসেজ গুলা থাকে 6টা প্যাসেজ থাকে, 150 থেকে 200 ওয়ার্ডের প্যাসেজ থাকে, এবং সেটা থেকে আপনার 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে প্রতিটা প্যাসেজ থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। একটা প্যাসেজ গেল ওটা থেকে একটা অ্যান্সার করতে হবে, পরের একটা নতুন প্যারাগ্রাফ দিবে বা প্যাসেজ দিবে সেটা থেকে আপনার একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে 6 কোশ্চেনস ফ্রম 6 প্যাসেজেস, এটা সিরিয়ালি আপনার দিবে। এখান থেকে আমার কমপ্লিট করার পরে আপনার হলো পার্ট সি। এখন পার্ট বি আগে না পার্ট সি আগে, কোনটা আগে অ্যান্সার করবো এটা পুরোপুরি আপনার উপরে। তো আমার সাজেশন থাকবে আপনি সিরিয়ালি প্রোগ্রেস করেন। আপনার পার্টে কমপ্লিট হয়ে গেল, আপনার খাতা নিয়ে নিল, আপনি পার্ট বি অ্যান্সার করেন, দেন আপনি পার্ট সি অ্যান্সার করেন। কারণ পার্ট বি এবং পার্ট সি যেহেতু একই অ্যান্সার স্ক্রিপ্ট, কেউ আপনাকে জাজ করতেছে না, ওই ইনভিজিলেটররা, আপনি আসলে কোনটা আগে অ্যান্সার করতেছেন, পার্ট বি না পার্ট সি। আমার সাজেশন থাকবে পার্ট বি দিয়ে শুরু করেন, পার্ট বি কমপ্লিট করে ফেলেন, দেন পার্ট সি তে প্রোগ্রেস করেন। তো পার্ট সিটা কিভাবে অ্যান্সার করতে হবে এবং পার্ট সিটা কিভাবে আমার এক্সামটা হয় সেটা নিয়ে একটু ডিসকাশন, তাই না? তো পার্ট সিটা আমার 2টা এক্সট্রাক্ট থাকে। এক্সট্রাক্ট বলতে আমি যদি বলি আর্টিকেল অথবা জার্নালের মতো 2টা থাকবে। প্রতিটা এক্সট্রাক্ট থেকে আপনার 8টা কোশ্চেন থাকবে। তো 2টা প্যারাগ্রাফ যদি বলি 2টা প্যাসেজ থেকে আপনার 16টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 2টা এক্সট্রাক্ট থেকে আপনার 8টা করে 16টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন এটাতে আপনার ওয়ার্ড লিমিট থাকে প্রতিটা প্যাসেজে অ্যাবাউট 800 টু 1000 ওয়ার্ড। এই 800 টু 1000 ওয়ার্ডের একটা প্যাসেজ থেকে আপনার 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, দেন নতুন একটা প্যাসেজ শুরু হবে, সেটা থেকে আপনার 8টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। টোটাল আপনার 16 কোশ্চেন ইন দি পার্ট সি। এখন এটাতে দেখেন আপনি টোটাল আপনার পার্ট বি এবং পার্ট সি তে কিন্তু কোশ্চেন 22, যেটার জন্য আপনি 45 মিনিট সময় পাচ্ছেন। অন্যদিকে আপনি পার্টে দেখেন, পার্টেতে কিন্তু আপনার 20 কোশ্চেন অ্যান্সার করতে হবে উইদিন 15 মিনিটস। কোশ্চেন কিন্তু আমার স্বল্প সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে পার্ট এ তে। কারণটা হলো পার্ট এটা হলো আপনাকে স্কিমিং এবং স্ক্যানিং, মানে আপনি কত তাড়াতাড়ি ফাস্ট রিড করতে পারেন একটা প্যাসেজকে, সেই স্কিলটা আপনাকে জাজ করবে পার্ট এ অফ রিডিং। আপনি যদি খুব তাড়াতাড়ি পড়ার অভ্যাস করে ফেলেন, যাদের ইংরেজি গল্পের বই পড়ার অভ্যাস আছে, যাদের নিউজ পেপার পড়ার অভ্যাস আছে, যাদের জার্নাল পড়ার অভ্যাস আছে, তাদের জন্য কিন্তু রিডিং পার্ট এটা কম্পারেটিভলি ইজিয়ার দেন আদার্স। তো এখন এইটা যদি স্কিলটা একবার ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পাশের হার কিন্তু এবং পাশের চান্স কিন্তু বেড়ে যাচ্ছে আপনাদের। আর পার্ট বি এবং পার্ট সিটা আপনার কি স্কিলটা জাজ করবে সেটা একটু বলে নিই। এইটা আপনার জাজ করবে আপনি আসলে পার্টিকুলার যে প্যাসেজটা দেওয়া আছে সেটার কনটেক্সট বুঝতে পারছেন নাকি। সেটা কনটেক্সট যদি আপনি বুঝতে পারেন, দ্যাট ইজ পার্ট বি এন্ড পার্ট সি। ইন ডেপথ আইডিয়া অ্যাবাউট দি প্যাসেজ। কিন্তু আপনার পার্ট এটা কিন্তু ইন ডেপথ আইডিয়া দরকার হবে না, আপনি জাস্ট ফার্স্ট রিডিং এর থ্রুতে আপনি অ্যান্সারটা পিক আপ করবেন। পার্ট বি এবং পার্ট সি এটা হলো এমসিকিউ টাইপ অফ কোশ্চেন, যেটা থেকে আপনাকে অ্যান্সার করতে হবে, ফিল আপ করতে হবে, যে সার্কেল গুলো থেকে ফিল আপ করতে হবে। কিন্তু পার্ট এটা আপনার লিখতে হবে, সেটা আপনি পেন্সিলও ইউজ করতে পারেন লেখার জন্য, কলমে ইউজ করতে পারেন। তো টোটাল আমার চলে আসতেছে 42 কোশ্চেন। অলরেডি আমরা বুঝতে পারছি কোন সেকশনে আমার কয়টা কোশ্চেন থাকে এবং কোনটাকে আমার ফোকাস করতে হবে, এটা আমরা আইডিয়া পেয়ে গেলাম ওভারঅল একটা। তাহলে আমার পাস কততে? আমার 42 কোশ্চেন। আমার যদি গ্রেড বি তুলতে হয় আমার পাস হবে 30+।
30+। পাস মার্ক বলতে আমি বলতেছি মিনিমাম গ্রেডিং ফর প্ল্যাব অর এএমসি অথবা পার্টিকুলার আপনি যে মেডিকেল কাউন্সিলের জন্য অ্যাপ্লাই করবেন সেটা যে আপনাকে লোয়ার লিমিট সেট করছে সেটা আমি বলতেছি। তো আপনার যদি প্ল্যাব অথবা এএমসি টার্গেট থাকে আপনাকে অবশ্যই গ্রেড বি পাইতে হবে সবগুলো মডিউলে, এবং রিডিং এবং লিসেনিং এ গ্রেড বি পাওয়ার জন্য আপনাকে 30+ অ্যান্সার কারেক্ট করতে হবে। তো এখন আমি একটু বলে নেই যে লিসেনিং এবং রিডিংটা এই দুটাতে আপনারা স্কিল গুলো কিভাবে ডেভেলপ করবেন সেটা সম্পর্কে একটু শেয়ার করি। লিসেনিংটা সম্পর্কে আমি একটু আগে বলে নেই। লিসেনিংটাতে আপনাকে কন্টিনিউয়াস বেসিসে যে অ্যাকসেন্ট গুলো আছে সেটা আয়ত্ত করতে হবে, তাদের কনভারসেশন গুলা শুনতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রি মানে আমার সোজা কথা হলো ইংরেজিতে যে কনভারসেশন গুলো থাকবে সেটা আমার শুনতে হবে, এবং এভাবে শুনতে শুনতে আমার কানকে ঝালাই করতে হবে যাতে করে আমি কোনো কনভারসেশন থেকে কোনো পার্টিকুলার ওয়ার্ড যদি থাকে সেটা দিয়ে আমি অ্যান্সার করতে পারি। আমার লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। সেটার জন্য আপনাকে কি হেল্প করবে পডকাস্ট। পডকাস্টটা কি? পডকাস্ট হলো কিছুটা রেডিওর মতো, যেটা হলো রেকর্ডেড থাকে। আপনি পার্টিকুলার ইউটিউব চ্যানেলের মতো থাকে, নিশ্চয়ই আমরা ইউটিউব সম্পর্কে জানি। পডকাস্টের বিভিন্ন চ্যানেল থাকে, ওই পডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পডকাস্টের জন্য বিভিন্ন সফটওয়্যার থাকে, সেটা ডাউনলোড করে নিয়ে পডকাস্টের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং তাদের যে পডকাস্ট গুলো আছে সেটা শুনবেন। অবশ্যই ইংরেজি কনভারসেশন, যেটাতে করে আপনার ইংরেজি শোনার স্কিলটা ডেভেলপ হবে। তো বিভিন্ন চ্যানেলের নাম চলে আসে যাদেরকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এটার মধ্যে আমি বলতে পারি যে হেলথ প্রফেশনাল রেডিও আছে, মেডিকেল জার্নাল অস্ট্রেলিয়া আছে, বিবিসি ওয়ান আছে। তো এরকম অনেক পডকাস্ট আছে, হেলথ রিলেটেড পডকাস্ট আপনার সার্চ দিলে পেয়ে যাবেন, যেটাতে করে আপনারা আপনাদের লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবেন। এছাড়া আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল যেমন আল জাজিরা, বিবিসি, এগুলো শুনে পরে আপনাদের লিসেনিংটাকে ইমপ্রুভ করতে হবে। এখন এটার ব্যাপারে আমি একটু কশাস থাকতে বলবো আপনাকে। আপনার পার্টিকুলার কোনো পডকাস্ট ভালো লেগে গেল, সেটা আপনি কন্টিনিউয়াস বেসিসে শুনতে থাকলেন। পডকাস্টটা আসলে ইউটিউব চ্যানেলের মতো, যে আমি ওই পার্টিকুলার চ্যানেল কন্টেন্ট ভালো লাগে আমি দেখতে আসি, ওরকম পডকাস্টটা আপনার মনে হচ্ছে যে আমি এই চ্যানেলটা ভালো লাগতেছে, এই কন্টেন্ট গুলো ভালো লাগতেছে, আমি শুনতেছি। এটা আমি একটু ডিসকারেজ করব, কারণ লিসেনিং এ কিন্তু বিভিন্ন অ্যাকসেন্টের কনভারসেশন আসে। আপনার আমেরিকান ইংলিশ আসে, ব্রিটিশ ইংলিশ আছে, আপনার আইরিশ ইংলিশ আছে, আপনার ইন্ডিয়ান ইংলিশ আছে। তো এই অ্যাকসেন্ট গুলোকে আপনার ফ্যামিলিয়ারাইজ করতে হবে। এর জন্য আমার সাজেশন থাকবে ভিন্ন ভিন্ন পডকাস্ট শুনেন, যাতে করে আপনার লিসেনিং এর ডাইভার্সিটিটা ইমপ্রুভ করে। এটা ছিল লিসেনিং এ ইমপ্রুভ করার জন্য আমার টিপস। রিডিং এ ইমপ্রুভ করার জন্য আমি কি বলবো? রিডিং এ ইমপ্রুভ করার জন্য প্রথম সাজেশন থাকবে জার্নাল পড়েন, যথেষ্ট পরিমাণ জার্নাল পড়েন। জার্নালের জন্য যথেষ্ট সোর্স আছে। ফ্রি মেডিকেল জার্নালস নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আপনি থাউজেন্ডস অফ ফ্রি মেডিকেল জার্নাল পেয়ে যাবেন। আপনি জার্নাল গুলো রেগুলার বেসিসে 2টা থেকে 3টা জার্নাল গো থ্রু করেন, যাতে করে আপনার ফাস্ট রিডিং এর হ্যাবিটটা গ্রো করে। আমরা যখন কোনো প্যাসেজ রিড করি, আমাদের অভ্যাস হয়ে গেছে মেডিকেলের বই পড়তে পড়তে যে আমরা প্রতিটা ওয়ার্ডের মিনিং বুঝতে চাই, যে এই লাইনটা আমাকে কি মিন করতেছে। ওই একটা লাইন পড়ার পরে আমি একটু চিন্তা করি, পরের লাইনটা পড়ার পর আমি আরেকবার চিন্তা করি, কিন্তু ওইটা কিন্তু একটু অন্যরকম। এটাতে আপনার কিন্তু ফাস্ট রিডিং এর স্কিলটা ডেভেলপ করতে হবে। সেটার জন্য আপনার কন্টিনিউয়াস বেসিসে একটানা পড়ে গিয়ে পুরোপুরি একটা সম্যক ধারণা নিয়ে ফেলতে হবে। একটা প্যারাগ্রাফ 150-200 ওয়ার্ডের প্যারাগ্রাফ পড়ার পরে পড়বেনও আপনি, ইনফরমেশনও নেবেন এট দি সেম টাইম। সেটার জন্য কিন্তু একটু প্র্যাকটিসের দরকার হয়, যেটা আপনার জার্নাল পড়ার মাধ্যমে আপনি অ্যাকোয়ার করতে পারবেন। বিভিন্ন জার্নালের ওয়েবসাইট আছে, তো সেগুলো থ্রুতে আপনি জার্নাল পড়তে পারেন। আর জার্নালের সাথে আমি বলবো যে গল্পের বই তো খুবই ইফেক্টিভ। গল্পের বই অবশ্যই ফাস্ট রিডিং হ্যাবিটটা ডেভেলপ করবেন। কিরকম? আপনি একটা পেজ গল্পের বই পড়তেছেন অথবা একটা পার্টিকুলার জার্নাল পড়তেছেন, আপনি টাইম লিমিট সেট করে নেন যে এই পার্টিকুলার জার্নালে আমার অ্যাবাউট 150 থেকে 200 ওয়ার্ড আছে, অথবা এই প্যারাগ্রাফে এই পেজটাতে আমার 200 ওয়ার্ড আছে, যেটা আমার 1 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে।
এভাবে আপনি সেলফ একটা টাইম লিমিট সেট করেন যাতে করে আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারেন। প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় খুবই কঠিন লাগবে, খুবই কষ্ট লাগবে। আমি নিজে সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করছি রিডিংটাকে ইমপ্রুভ করতে গিয়ে, এবং আমার সবচেয়ে বেশি এফোর্ট দিতে হয়েছে রিডিং ইমপ্রুভ করতে গিয়ে। তো এজন্য আমি আসলে জানি যে রিডিংটা কিভাবে ইমপ্রুভ করতে হয়, সেটা আমি বলতেছি। এখন থেকে পড়া শুরু করেন, যা পাবেন ইংরেজিতে সবই পড়েন। নিউজ পেপার রাখেন রেগুলার বেসিসে, ডেইলি স্টার রাখেন, যে কোনো একটা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার রাখেন, নিউজ পেপার আর্টিকেল গুলা পড়েন, যাতে করে আপনার রিডিং হ্যাবিট ডেভেলপ করে। এভাবে আপনি লিসেনিং এবং রিডিংটা ইমপ্রুভ করতে পারবেন। এরপর আমি চলে আসি রাইটিং এ। রাইটিংটা একটা হলো প্রফেশন স্পেসিফিক সাবটেস্ট। তো এই কথাটা তো আমি আগে বলি নাই, এখন এই কথাটা নতুন চলে আসলো না। প্রফেশন স্পেসিফিক সাবটেস্ট এটা আসলে কি জিনিস? সাবটেস্ট অলরেডি আমরা জানি চারটা: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, চারটা সাবটেস্ট, তাই না? তো রাইটিং এবং স্পিকিং, আমি এখন পার্টিকুলারলি রাইটিং নিয়ে একটু কথা বলি। রাইটিংটা একটা প্রফেশন স্পেসিফিক, মানে লিসেনিং এবং রিডিং, সে নার্স হোক, সে ডক্টর হোক, সে ফিজিওথেরাপিস্ট হোক, সে পোডিয়াট্রিস্ট হোক, সে অপটোমেট্রিস্ট হোক, মানে যে 12টা প্রফেশনে যারা ওইটি দিতে পারবে, সবার জন্য লিসেনিং এবং রিডিং এর কোশ্চেন গুলো সেম। আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আপনার মেডিসিনের জন্য, মানে যারা ডক্টর আছে তাদের জন্য কোশ্চেন আলাদা, যারা নার্স পরীক্ষা দেয় তাদের জন্য কোশ্চেন আলাদা। মানে আপনি ডক্টর হিসেবে যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার কোশ্চেন অন্য কোনো প্রফেশনের সাথে মিলবে না। তো এইটাকে বলা হয় হলো প্রফেশন স্পেসিফিক সাবটেস্ট। হোপফুলি প্রফেশন স্পেসিফিক সাবটেস্ট কি সেটা আপনারা আইডিয়া করতে পারছেন। এখন রাইটিংটা আসলে কি, কিভাবে করব, কি থাকে, সেটা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করি। রাইটিংটা হলো আপনাকে লিখতে হবে। কি লিখতে হবে? চিঠি লিখতে হবে, লেটার। কি কি ধরনের লেটার থাকে আপনার? রেফারেল লেটার, ডিসচার্জ লেটার, ট্রান্সফার লেটার। এখন আমরা বাংলাদেশে যেভাবে প্র্যাকটিস করি আর ডিসচার্জ লেটার, এটা আসলে ওরকম না, একটু ডিফারেন্ট। এখানে কিছুটা আমরা আগে যখন চিঠি লিখতাম সেরকমকার মতো ডেট দিতে হয়, দেন আমার যাকে আমরা লেটারটা লিখতেছি তার বরাবর তার অ্যাড্রেস লিখতে হয়, তার ডেজিগনেশন লিখতে হয়, পেশেন্টের পার্টিকুলার্স লিখতে হয়, দেন আমার লেটারটা কমপ্লিট করে আমার ক্রেডেনশিয়াল যেটা আছে সেটা ফুলফিল করে আমার লেটারটা ক্লোজ করতে হয়। এভাবে আমার ওই লেটার গুলা কমপ্লিট করতে হয়। তো এই লেটার আপনার 3 টাইপ অফ লেটার থাকে, সেটা হলো রেফারেল লেটার, ডিসচার্জ লেটার এবং ট্রান্সফার লেটার। তো 3 টাইপ অফ লেটার থেকে যে কোনো একটা লেটার আপনার এক্সামে থাকবে। সবচেয়ে কমন যেটা থাকে সেটা হলো আপনার রেফারেল লেটার, দেন সেকেন্ড মোস্ট কমন থাকে আপনার ডিসচার্জ লেটার, একটু কম কমন ট্রান্সফার লেটার। ট্রান্সফার লেটারটা কথাটা একটু বলি আমি, সেটা হলো আগে ট্রান্সফার লেটারটা তেমন দিত না, কিন্তু গত বেশ কিছু এক্সাম ধরে কিন্তু ট্রান্সফার লেটারটা এক্সামে কিন্তু মাঝে মাঝে আসতেছে। তো এটার জন্য আমার সাজেশন থাকবে, যারা প্রিপারেশন নিচ্ছেন, রেফারেল লেটার, ডিসচার্জ লেটার, ট্রান্সফার লেটার সবগুলোই আপনারা প্র্যাকটিস করে যাবেন, কারণ ইউ ডু নট নো যে আপনার এক্সামে কোনটা আসতেছে। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে কোনটা বেশি কমন, এক্সামে সবচেয়ে বেশি কোনটা থাকে, আমি বলবো যে রেফারেল লেটার সবচেয়ে বেশি থাকে, ডিসচার্জ লেটার তার চেয়ে একটু কম থাকে, ট্রান্সফার লেটার সবচেয়ে কম। মানে গত কিছু এক্সাম ধরে, মানে গত 1 বছর যাবত ট্রান্সফার লেটারটা আসতেছে। ওকে, তো এইটা হলো আমার একটা আমি রাইটিংটা সম্পর্কে দেখাচ্ছিলাম, সেটা হলো এটা আমার একটা কেস নোট। এটাকে বলা হয় হলো কেস নোট, যেটার বেসিসে আমার চিঠিটা লিখতে হবে। সোজা বাংলায় আমি বলতেছি। তো যে চিঠিটা আমি লিখবো বা যে লেটারটা আমি লিখবো, এখান থেকে আমার কিছু ইনফরমেশন পিক করে আমাকে লিখতে হবে। তো ইনিশিয়াল অবস্থাতে কিন্তু আমার এখানে দেখতে হয় যে আমি আসলে কার বরাবর চিঠি লিখবো, এবং হলো আমি হলো কি করতেছি, আমার প্ল্যানটা কি আসলে। তো এখানে লেখা আছে, কিন্তু হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। যারা দেখতে মোবাইল থেকে দেখতে কষ্ট হচ্ছে তারা আপনি একটু জুম করলে হয়তো দেখতে পাবেন। এখানে এটা একটা রেফারেল লেটার, আমি কার বরাবর লিখতেছি সেটা হলো যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট,
জেসন রবার্টস। তো এখানে তার ক্রেডেনশিয়াল মানে যার বরাবর লিখতেছি টু, সোজা কথায় তো তার ক্রেডেনশিয়াল দেওয়া আছে এবং দিস ইজ দ্য টাইপ অফ রেফারেল লেটার। এই রেফারেল লেটারে আমার ওয়ার্ড লিমিট থাকবে হলো 180 থেকে 200 ওয়ার্ড লিমিট এবং এটাতে আপনার স্পেলিং মিস্টেকটা কাউন্ট হবে। আপনার কিছু মার্কিং ক্রাইটেরিয়ার বেসিসে আপনার লেটারটা গ্রেডিং করা হবে, সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করতেছি। তো এখানে আপনার পেশেন্টের ডিটেলস দেওয়া থাকে, নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল হিস্ট্রি, তার কোনো সাবস্টেন্স ইউজের হিস্ট্রি আছে নাকি, অ্যালার্জিক হিস্ট্রি, মানে রিলেভেন্ট ইররিলেভেন্ট বোথ টাইপ অফ হিস্ট্রি দেওয়া থাকবে। তো এখন আপনার টার্গেট থাকবে এবং আপনার টাস্ক যেটা থাকবে সেটা হলো এই পার্টিকুলার রেফারেল লেটারের যে আপনার প্ল্যান আছে, প্ল্যানটা হলো এই পেশেন্টটাকে রেফার করতে হবে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে, তার যে সমস্যাটা আছে সেইটা কিভাবে সলভ হয় সেটার জন্য আপনার রিলিভেন্ট কেস নোট গুলো এখান থেকে পিক আপ করে আপনার লেটারটা কমপ্লিট করতে হবে। আমি কিন্তু একবার বললাম রিলিভেন্ট কেস নোট, আপনি কিন্তু অবশ্যই যেসব ইনফরমেশন ইম্পর্টেন্ট সেটা পিক করতে হবে, ইরিলিভেন্ট ইনফরমেশন কিন্তু পিক করলে আপনার মার্ক কমে যাবে। তো এইটা যদি একটা কেস নোট হয়, এটাকে আমি যেটা বলতেছিলাম কেস নোট, টোটাল আপনার 180 থেকে 200 ওয়ার্ডের একটা লিমিট থাকে, যেটা তো যেই লিমিটের মধ্যে আপনার ওয়ার্ড কাউন্ট রাখতে হবে। ইনিশিয়াল অবস্থাতে যারা প্র্যাকটিস করতেছেন তারা হয়তো বুঝতে কঠিন হয়ে যাবে যে আপনার আসলে কতটুকু ওয়ার্ড কাউন্ট, মানে অনেকে মনে করে যে আচ্ছা আমি গুনে দেখি কয়টা ওয়ার্ড আছে, লেটার লিখে ফেললাম কয়টা ওয়ার্ড আছে এটা গুনে ফেলি। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস, কারণ আপনি আসলে গোনাটা আপনার প্রথম কথা আপনার সময়টা আপনার কনজিউম করে ফেলবে, অনেক মেজর একটা টাইম কনজিউম করে ফেলবে, যেখানে রাইটিং এ এভরি মিনিট কাউন্টস। দেন আপনার যদি আপনি বেশি লিখে ফেলেন তাহলে আপনার মনে হবে যে আচ্ছা আমি বেশি লিখে ফেলছি, হোয়াট ক্যান আই ডু নাও, আপনার মনে হবে যে তাহলে আমি মুছে ফেলি। তো এরকম একটা কনফিউশন ডেভেলপ করে যাবে। তো এটার জন্য আমার সাজেশন থাকবে আপনি যখন লেটার গুলা প্র্যাকটিস করবেন আপনার রিয়েল লাইফে স্কিল ডেভেলপমেন্টের জন্য, তখন আপনি একটা লেটার লেখার পরে আপনি একটু কাউন্ট করবেন যে আপনার প্রতিটা লাইনের মধ্যে কয়টা ওয়ার্ড থাকতেছে। একটা লাইনে যদি আপনি অ্যাভারেজে ধরেন 8 to 10 ওয়ার্ডস থাকে, মোরাললেস অ্যাভারেজে এরকম যদি থাকে 8 থেকে 10টা ওয়ার্ড থাকে, তাহলে আপনি আইডিয়া করে ফেলতে পারবেন যে আচ্ছা আমার এতগুলো লাইন হয়ে গেছে, তার মানে আমার 180 থেকে 200 এর মধ্যে আছে। তো এটা কিন্তু আমরা আইডিয়া করে ফেলতে পারবো। তো এভাবে আমার কিন্তু ডেভেলপ করতে হবে, আস্তে আস্তে করে এইসব স্কিল ডেভেলপ করতে হয়, যাতে করে আপনারা টাইমটা রিয়েল এক্সামে সেভ করতে পারেন। দেন আমি চলে আসতেছি যে এই লেটারটা আসলে লেখার পর দেখতে কিরকম লাগবে। এইটা হলো আমার সেই রেফারেল লেটারটা যেটা লেখা হচ্ছিল। এখানে ইনিশিয়াল অবস্থাতে যাকে লেটারটা লিখছিলাম তার কিছু আমার ক্রেডেনশিয়াল দেওয়া থাকে, তার অ্যাড্রেসটা দেওয়া থাকে, কবে ডেটটা লিখতেছি, যার বরাবর লিখতেছি, এবং পেশেন্টের পার্টিকুলার্স মানে পেশেন্টের নাম, যদি বয়স থাকে বয়স, যদি ডেট অফ বার্থ থাকে ডেট অফ বার্থ। দেন আমার চলে আসবে হলো ইনিশিয়াল আপনার ইন্ট্রোডাকশন বলে এটাকে, ইন্ট্রোডাকশনের পরে আপনার চলে আসবে বডি অফ দি লেটার, বডি অফ দি লেটারের পরে আপনার কনক্লুশন। আর কনক্লুশনের আগে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি থাকে, ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আপনি ইন্ট্রোডাকশনের পরও দিতে পারেন, আপনি কনক্লুশনের আগেও দিতে পারেন। সবার লাস্টে আপনার নিজের যে ক্রেডেনশিয়াল থাকে সেটা, আপনি ডক্টর যেহেতু আপনি এখানে ডক্টর লিখবেন, সিনসিয়ারলি ইওর ডক্টর। এভাবে লেটার গুলো লেখার প্র্যাকটিস করতে হবে। তো এই লেটার গুলোর আপনি কিছু স্যাম্পল টেস্ট আপনি ওইটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনার প্র্যাকটিস করতে থাকেন। আমার মনে হয় যে প্র্যাকটিস করলে পরে আপনাদের স্কিল গুলো ইমপ্রুভ হবে, এবং লেটার রাইটিং কিন্তু একটু প্র্যাকটিসের দরকার আছে। তাহলে আমি একটু বলে নেই সময়টা কতটুকু। আপনি যখন লিসেনিং শেষ হয়ে গেল, আপনি রাইটিং এর খাতা পেলেন, রিডিং এর খাতা পেলেন, রিডিং শেষ হয়ে গেল, তারপর আপনি রাইটিং এর খাতা পেলেন। রাইটিং এর জন্য আপনাকে ইনিশিয়াল অবস্থাতে 5 মিনিট দেওয়া হবে,
যেটাতে আপনি প্রিপেয়ার করতে পারবেন, আপনাকে কোশ্চেনটা দেওয়া হবে, কিন্তু আপনি ওই 5 মিনিট কোনো কিছু খাতায় লিখতে পারবেন না। 5 মিনিট আপনি কেস নোট যেটা থাকবে, কেস নোটটা গো থ্রু করতে পারবেন, একবার রিডিং পড়তে পারবেন, আপনি ইনফরমেশন গুলো পিক আপ করতে পারবেন, কিন্তু আপনি কোনো পেন অথবা পেন্সিল দিয়ে কেস নোট গুলো দাগাতে পারবেন না। আপনি জাস্ট নজর দিয়ে দেখে যেতে পারবেন, হ্যাঁ আপনি পিক আপ করতে পারবেন, মাইন্ডের মধ্যে পিক আপ করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু কোনো পয়েন্ট আইডেন্টিফাই করতে পারবেন না। এই প্রথম যে রিডিং 5 মিনিট আছে, এখানে উপরে কিন্তু লেখা আছে 5 মিনিট। দেন আপনার রাইটিং টাইম। রাইটিং এর জন্য আপনি কি ইউজ করবেন, পেন্সিল না কলম? পেন্সিল কলম দুটাই ইউজ করা যায়। আপনার রিডিং এর ক্ষেত্রেও লিসেনিং এর ক্ষেত্রেও পেন্সিল কলম দুটাই ইউজ করা যায়, কিন্তু আমার সাজেশন থাকবে আপনি পেন্সিল ইউজ করেন, যাতে করে আনফরচুনেটলি যদি আপনার কোনো মিস্টেক হয় আপনি ইরেজারের থ্রুতে মুছে ফেলতে পারেন। তো পেন্সিল দিয়ে প্র্যাকটিস করেন, যেটা 2B পেন্সিল, ভালো একটা 2B পেন্সিল দিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করেন। তো 40 মিনিট আপনার যখন শুরু হবে, 40 মিনিট শুরু হওয়ার পরে আপনাকে একটা আপনার যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি আপনাকে বলবেন যে ইয়ার 40 মিনিট স্টার্টস নাও। তখন আপনি কেস নোট গুলো দাগায় ফেলতে পারবেন, আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দাগায় ফেলতে পারবেন, দেন আপনি লেখা শুরু করতে পারবেন। তো 40 মিনিটের মধ্যে আপনার ইনফরমেশন গুলো দাগাতে হবে এবং লিখতে হবে, এবং অ্যাটলিস্ট একবার আপনি যে লেটারটা লিখছেন সেটা কিন্তু গো থ্রু করতেই হবে, না হলে কিন্তু অনেক মিস্টেক মাঝে মাঝে থেকে যায়। মানে সোজা কথা আমরা বাংলায় যেটা বলি রিভিশন দেওয়া, আপনাকে কিন্তু একবার রিভাইজ করতে হবে লেটারটা। তো একবার রিভাইজ করলে পরে অনেক মিস্টেক আপনি আইডেন্টিফাই করতে পারেন। এখন তাহলে মিস্টেকের ব্যাপার থেকে আমার চলে আসতেছে কি কি মিস্টেক অথবা কি কি অ্যাসপেক্টে আপনার গ্রেডিংটা করা হবে। অ্যাসেসমেন্টের দিক থেকে আমি বলি আপনার 6টা গ্রেডিং ক্রাইটেরিয়া আছে: পারপাস, কন্টেন্ট, কনসিয়াসনেস এন্ড ক্লারিটি, genre and style, organization and layout, and language। এই 6টা আপনার যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, মার্কিং ক্রাইটেরিয়ার বেসিসে আপনাকে মার্ক করা হবে। এইটা হলো একটা অফিসিয়াল ওইটির যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, তারা কিভাবে আপনার লেটারটাকে গ্রেড করবে সেটা। এই যে আপনার এখানে দেওয়া আছে পারপাসটাকে আপনার 0 to 3 গ্রেডিং করা হয়েছে। আপনি পারপাসে যদি খুব ভালো লিখেন, পারপাসটা যদি আপনার ক্রাইটেরিয়া ফুলফিলমেন্ট যদি খুব ভালো হয়, দেন আপনি 3 পাবেন। আর আপনি যদি কম্পারেটিভলি একটু লো হয় দেন 2, যদি একদমই পুয়ার পারফরমেন্স হয় দেন 0। কন্টেন্ট, কনসিয়াসনেস, ক্লারিটি, জনরা, স্টাইল, অর্গানাইজেশন, লেআউট এবং ল্যাঙ্গুয়েজ, এই যে আপনার 5টা সাব যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, তো সেগুলোতে আপনার 0 to 7 মার্কিং হবে। এবং আপনি যদি হাইয়েস্ট লেভেল পারফরমেন্স করেন দেন আমার এখানে আপনি 7 পাবেন। আপনি যদি পারফরমেন্স ভালো না হয়, আপনি কম্পারেটিভলি আপনার গ্রেডিং কিন্তু কমতে থাকবে এখানে। তো এভাবে এই ক্রাইটেরিয়া গুলার বেসিসে আপনাকে মার্কিং তুলতে হবে। তো এখানে অনেক কিছু চলে আসে, আমি একটু শর্টকাটে বলি পারপাসটা এবং বাকি মার্কিং ক্রাইটেরিয়া গুলো আসলে কি মিন করে। পারপাসটা মিন করতেছে আপনার যে যে আপনার যাকে লেটারটা লিখতেছেন, যে পারপাসে লেটারটা লিখতেছেন, একটা পেশেন্টকে আপনি ডিসচার্জ করতে চাচ্ছেন অথবা রেফার করতে চাচ্ছেন, আপনার পারপাসটা ফুলফিল হচ্ছে নাকি, আপনার লেখা দেখে, লেখনী দেখে সেই মানুষটা বুঝতে পারবে নাকি, সেটা হলো আপনার পারপাস। কন্টেন্ট, কনসিয়াসনেস, ক্লারিটি, এটা হলো আপনার যে কেস নোট যেটা ছিল সেটা থেকে আপনি রিলিভেন্ট ইনফরমেশন, কিছু ইনফরমেশন থাকে রিলিভেন্ট, কিছু ইনফরমেশন থাকে ইররিলিভেন্ট। রিলিভেন্ট মানে যেটা আপনার কেস নোটটা থেকে পিক আপ করে লেটারটা লিখতে হবে, সেগুলোকে রিলিভেন্ট বলি। আর কিছু ইনফরমেশন থাকে ইররিলিভেন্ট, যেটা আমি যদি আমার লেটারে ইনক্লুড করি, আমার যে রিডার থাকবে লেটারটা, সে ডাইভার্ট হয়ে যাবে এবং সে লেটারটার অর্থ বুঝতে পারবে না, তো সেটাকে ইররিলিভেন্ট ইনফরমেশন বলা হয়। তো রিলিভেন্ট ইনফরমেশন পিক আপ করাটা আপনার মার্কিংটাকে বাড়াবে, ইররিলিভেন্ট ইনফরমেশন যদি পিক আপ করেন আপনার মার্কিংটা কমে যাবে। জনরা, স্টাইল, অর্গানাইজেশন, লেআউট, সেটা হলো আমি বলি, সেটা হলো আপনি লেটারটা ঠিক মতো অর্গানাইজ করছেন নাকি, আপনার এটা এমার্জেন্সি রেফারাল নাকি আপনার রেগুলার রেফারাল নাকি আপনার একটা রেগুলার ডিসচার্জ, এইটা আপনি পিক আপ করে পেশেন্টের এমার্জেন্সি, পেশেন্টের পার্টিকুলার কন্ডিশন, হেলথ কন্ডিশন, এগুলো আপনি ক্যাচ করে
আপনি লেটারটাকে ঠিক মতো সাজাইতে পারছেন নাকি, লেটারটার গ্রাভিটি রিডারের কাছে প্রেজেন্ট করতে পারছেন নাকি, যে এই পেশেন্টটা ইমার্জেন্সি পেশেন্ট, তোমার এইসব ব্যাপারে ফোকাস করা দরকার। সেটাকে অর্গানাইজেশন লেআউট এবং জনরা স্টাইলের মধ্যে চলে আসতেছে। এরপর চলে আসতেছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটার মধ্যে আপনার স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, এই ব্যাপারগুলো চলে আসতেছে। তো এখন আমি অনেক কিছু বলে ফেলছি, যেটার মধ্যে আপনার মনে হতে পারে এত কিছু কি আমার কেস নোটে দেওয়া থাকবে? হ্যাঁ, আপনার কেস নোটে সব দেওয়া থাকবে, জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনি রিলিভেন্ট ইনফরমেশন পিক আপ করতে পারেন এবং ইররিলেভেন্ট ইনফরমেশন গুলা অ্যাভয়েড করতে পারেন। দেন আমি চলে আসতেছি মার্কিং ক্রাইটেরিয়া বলে ফেলছি আপনাদেরকে, স্পিকিংটাতে আমি চলে আসবো। সিমিলার ওয়েতে স্পিকিংটা একটা আচ্ছা, রাইটিংটা যেভাবে বলছিলাম, স্পিকিংটা একটা হলো আপনার প্রফেশন স্পেসিফিক সাবটেস্ট, মানে ডক্টরদের জন্য শুধুমাত্র ডক্টর বেসড সিনারিও দেওয়া হবে। আমি ক্যান্ডিডেটদের সাথে কথা বলে যেটা জানতে পারছি সেটা হলো সবচেয়ে বেশি সব ভয় পায়, যেটা যে সাবটেস্টটাতে ভয় পায় সেটা হলো স্পিকিং। স্পিকিংটাতে সবাই বেশি ভয় পায়, কারণ আমরা আসলে ইংরেজি গান শুনে অভ্যস্ত, আমরা গল্পের বই নিউজ পেপার পড়ে অভ্যস্ত, আমরা ইংরেজিতে লেটার লেখা অভ্যস্ত, কিন্তু আমরা কিন্তু ইংরেজিতে কথা বলায় একদমই অপারদর্শী। আমাদের কিন্তু কথা বলার অভ্যাস একদমই নেই, যেটার জন্য সবাই এই সাবটেস্টটাকে ভয় পায় এবং মনে করে যে এইটাতেই ফেল করার চান্স বেশি। বাঙালিদের ক্ষেত্রে বলতেছি স্পেসিফিক্যালি। কিন্তু আমার যেটা মনে হয় কি জানেন, আমার মনে হয় যে আপনি যদি নিজেকে ঠিক মতো প্রিপেয়ার করে এবং প্রপার ওয়েতে গাইডেন্স নিয়ে আপনি যদি স্পিকিংটাতে প্র্যাকটিস করতে পারেন, সবচেয়ে সোজা সাবটেস্ট হল স্পিকিং। কিন্তু অবশ্যই আপনার যে মার্কিং ক্রাইটেরিয়া এবং অ্যাসোসিয়েটেড জিনিসপত্র সম্পর্কে একটা বিস্তর ধারণা থাকা দরকার এবং সেই বেসিসে আপনার প্রিপারেশনটা চালায় যাওয়া দরকার। সাথে তো আপনাকে ইংরেজিতে কথা বলে যেতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তো আমরা চলে আসি স্পিকিংটা নিয়ে কথা বলতে। তো এখন আমি যেহেতু বলছিলাম যে স্পিকিংটা নিয়ে সবাই একটু ভয় পায়, আমি একটু চেষ্টা করব স্পিকিংটা নিয়ে একটু বেশি কথা বলার। এখানে কি হবে আসলে, এই টেস্টটা সম্পর্কে আমি একটু আপনাদের আইডিয়া দিয়ে নিই আসলে এক্সামটা কিরকম ভাবে হয়। স্পিকিংটা আপনাদের রাইটিংটা শেষ হয়ে যাবে, রাইটিংটা শেষ হওয়ার পরে আপনাকে একটা ব্রেক দেওয়া হবে। ব্রেকটা অ্যাবাউট 3 to 4 আওয়ার হয়, ডিপেন্ড করে আপনার ভেন্যুর উপরে। ব্রেকটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে ক্যান্ডিডেট নাম্বার থাকবে, ক্যান্ডিডেট নাম্বার কল করার পরে আপনার একজন মানুষের সাথে কথা বলতে হবে। ওকে, একজন মানুষের সাথে কথা বলতে হবে, তো আপনি যার সাথে কথা বলবেন সে আপনার ইন্টারলোকুটর। হি ইজ নট ইউর এক্সামিনার, শি ইজ নট ইউর এক্সামিনার, শি ইজ নট গোয়িং টু গিভ ইউ মার্ক। সে আপনাকে মার্ক দিতে যাচ্ছেন না, কিন্তু সে জাস্ট এখানে আপনার পার্টনার হিসেবে রোল প্লে করতেছে। এবং স্পিকিংটাকে বলা হয় হলো রোল প্লে। আমি যেটা বলি স্পিকিংটা একটা, দিস ইজ নাথিং বাট উইদাউট অ্যান অ্যাক্টিং পারফরমেন্স। এটা জাস্ট একটা অ্যাক্টিং পারফরমেন্স। আপনি একটা ডক্টরের রোল অ্যাক্ট করবেন, ইন্টারলোকুটর মানে আপনি যার সাথে কথা বলবেন সে একটা পেশেন্টের রোল অ্যাক্ট করবে। আপনি যত ভালো অ্যাক্ট করতে পারবেন, যত ভালো অভিনয় করতে পারবেন, অবশ্যই সেটা ইংরেজিতে, তত আপনার পাস করার চান্স বেড়ে যাবে। তো আমি যেটা বলছিলাম, এই লোকটা এই মহিলাটা আমাকে মার্ক করবে না, তাহলে আমার মার্কিংটা কিভাবে হবে, সেটা একটা কনফিউজিং এর ব্যাপার চলে আসতেছে। আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, কনফিউশনটা ক্লিয়ার করা দরকার। তো আপনি যখন এক্সাম হলে ঢুকবেন, আপনার পুরো কনভারসেশনটাকে রেকর্ড করা হবে ভয়েস রেকর্ডারের থ্রুতে, এবং এই রেকর্ডিংটা শুনে আপনার যিনি এক্সামিনার থাকবেন আপনাকে মার্ক দিবেন। তো এতক্ষণে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আপনি একটা মানুষের সাথে কথা বলবেন, আপনার টোটাল কনভারসেশন রেকর্ড করা হবে, রেকর্ডিংটা আপনার এক্সামিনারের কাছে সেন্ড করা হবে, যেটা হলো ওইটি অফিসিয়াল এক্সামিনার অস্ট্রেলিয়াতে বসে আপনার রেকর্ডিংটা শুনবেন তারা, দেন আপনাকে তারা মার্ক দিবেন।
আপনাকে মার্কসটা কিভাবে দেওয়া হবে, এই যে আমি বলছিলাম যে রেকর্ডিংটা শোনার পরে আপনাকে মার্কসটা দেওয়া হবে। কয়জন এক্সামিনার মার্ক দিবেন? 2জন এক্সামিনার, আপনার ওইটি অফিসিয়াল এক্সামিনার আপনাকে মার্ক দিবেন। 2জন এক্সামিনারের মধ্যে যদি মেজর কোনো মার্কিং এর ডিফারেন্স হয়, কেউ আপনাকে গ্রেড এ দিয়ে রাখলো, কেউ আপনাকে গ্রেড সি দিয়ে রাখলো, সেসব ক্ষেত্রে আপনার একজন থার্ড এক্সামিনার আপনার গ্রেডিংটা শুনবে, আপনার কনভারসেশনটা শুনবে, তখন আপনাকে মার্ক অ্যাওয়ার্ড করা হবে, মানে মার্ক দেওয়া হবে। তো আমি স্পিকিংটা নিয়ে এখন একটু আলোচনা করি, স্পিকিংটা আমার কিভাবে প্রোগ্রেস করবে। স্পিকিংটাতে আমার ইনিশিয়ালি আপনি ঢোকার পরে আপনার ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, আইডি চেক হবে। আপনি যখন ঢুকবেন আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে নিজেকে। আপনি যে কার্ডটা থাকবে সেই কার্ডের থ্রুতে, কার্ড বলতে আপনি যদি এনআইডি থ্রুতে রেজিস্টার করেন, আপনি যদি পাসপোর্টের থ্রুতে রেজিস্টার করেন, সেটা। এটা বলতে গিয়ে আমি একটা জিনিস বলে নিই, সেটা হলো আপনার ওইটিটা কিন্তু আপনি ন্যাশনাল আইডি কার্ডের থ্রুতেও কিন্তু রেজিস্টার করতে পারবেন, সেটা আমি একটু বলে দিলাম আপনাদের জেনে রাখার খাতিরে। তো আপনি যে কার্ডটা দিয়ে আপনি রেজিস্টার করছেন সেটা তারা দেখতে চাবে, সেটা আপনি দেখানোর পরে আপনার একটা ওয়ার্ম আপ কনভারসেশন হবে। ওয়ার্ম আপ কনভারসেশনটা কি সেটা আমি একটু বলতেছি। তো এরপরে আপনার ফার্স্ট রোল প্লে হবে, ফার্স্ট রোল প্লে পরে আপনার সেকেন্ড রোল প্লে হবে। তো আমার স্পিকিংটাতে আমার টোটাল যদি আমি সাব ডিভাইড করি 4টা পার্ট চলে আসতেছে, একটু কনফিউজিং তাই না? তো তাহলে আমার কি পুরোটা পরই আমার মার্কিং হবে? না, ইনিশিয়ালি যে ইন্ট্রোডাকশন, আইডি চেক এবং ওয়ার্ম আপ কনভারসেশনটা থাকে সেটাতে আপনার কোনো মার্ক দেওয়া হয় না। ওকে, দেন আপনার যে রোল প্লে থাকে, রোল প্লে মানে কি, ওই যে আমি বলছিলাম অ্যাক্টিং পারফরমেন্স, সেই অ্যাক্টিং পারফরমেন্সটার বেসিসে আপনার মার্কটা দেওয়া হয়। অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু ইন এ সেন্স আমি বলতেছি আপনি কত ভালো ওই আপনার পার্টিকুলার যে অ্যালোকেটেড টাস্ক গুলো আছে সেটা ফুলফিল করতে পারছেন, সেই হিসাবে বলতেছি। তো ওয়ার্ম আপ কনভারসেশনটা কি এটা নিয়ে আমি একটু কথা বলি। ওয়ার্ম আপ কনভারসেশনটা হলো আপনি যখন একটা নতুন মানুষের সাথে কথা বলবেন, নতুন মানুষের সাথে কথা বলার সময় আপনার কিন্তু কিছু ইনিশিয়াল অবস্থাতে কিন্তু জড়তা থাকে। তো এই আপনার জড়তাটা কাটানোর জন্য ওইটি থেকে আপনাকে একটু ফ্যামিলিয়ারাইজ করার জন্য যে মানুষটার সাথে কথা বলবেন, কিছু আপনার ইনফর্মাল কিছু ফর্মাল কোশ্চেন থাকবে যাতে করে আপনার কথা বলার ফ্লোটা চলে আসে। তো কিছু আমি এখানে ওয়ার্ম আপ কোশ্চেন শেয়ার করছি, যেটা হলো why are you taking the OET exam, how long have you been working as a physician, what about your working hour, why did you choose medicine as a career। এরকম কিছু ওয়ার্ম আপ কনভারসেশন আপনাকে কোশ্চেন করা হবে, যেটা আপনি অ্যান্সার দিবেন যাতে করে আপনার যে জড়তাটা ছিল সেটা আপনি কাটায় উঠতে পারেন। এবং আমার মনে হয় যে ওয়ার্ম আপ কনভারসেশন গুলো আপনার আগে থেকে একটু আইডিয়া নিয়ে রাখা ভালো যে ওয়ার্ম আপ কনভারসেশন গুলো কিভাবে প্রোগ্রেস করে। তো এটা হলো আপনার একটা রোল প্লে কার্ড, যেটা আপনার মেইন মার্কিং ক্রাইটেরিয়া, যেটার বেসিসে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরকম ভাবে থাকে আপনার, দেখেন ইনিশিয়াল অবস্থাতে আপনার একটা ফার্স্ট রোল প্লে, দেন হলো সেকেন্ড রোল প্লে। তো প্রতিটা রোল প্লের জন্য আপনি অ্যালোকেটেড কিছু টাইম পাবেন। তো সেটা আমি ডিটেলসে যাচ্ছি কিছু পরে, কিন্তু আমি দেখাইনি। আপনাদের 2টা রোল প্লে সলভ করতে হবে। 2টা রোল প্লেতে আপনার বিভিন্ন পার্ট থাকে, সেটিংস থাকে, কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকে, কিছু টাস্ক থাকে। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হলো আপনি ওই পার্টিকুলার সিনারিওতে যার সাথে কথা বলতেছেন, যিনি ইন্টারলোকেটর, যিনি আপনার পার্টনার, যিনি আপনার পেশেন্ট, যাই বলেন, সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে কোন সমস্যা থেকে আসছে, সেটা আপনার এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে কিন্তু শেয়ার করা আছে। দেন আপনার এই টপিকগুলোর বেসিসে কথা বলতে হবে। তো এটার পরে আপনার ফার্স্ট রোল প্লে শেষ হয়ে যাওয়ার পরে আপনার সেকেন্ড রোল প্লে শুরু হবে। সেকেন্ড রোল প্লে সিমিলার ওয়েতে আপনার একটা টাইম থাকবে, টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার রোল প্লে টাইম শেষ। এখন তাহলে রোল প্লেটা আমার কতটুকু সময় সেটা আমি একটু বলি। আচ্ছা, আমি একটু এখানে জুমড ইন অবস্থায় দেখাচ্ছি। সেটা হলো যে এটা হলো সেটিংস থাকে, এটা হলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকে, এটা হলো টাস্ক, এটা হলো ডক্টরের পার্ট।
আপনি ডক্টরের পার্ট পাবেন। এটা হলো পেশেন্টের পার্ট, মানে আপনি যে পার্টে কথা বলবেন সেটার এগেইনস্টে কিন্তু এটা কিন্তু আপনার ডায়লগ। আমি আমার ভাষ্য মতে এটা হলো আপনার একটা স্টেজ সাবারবান জেনারেল প্র্যাকটিস। এটা আপনার অবস্থান বুঝাচ্ছে। এখানে আপনার সেটিংসটা বিভিন্ন সেটিংস হতে পারে, আইসিইউ হতে পারে, আপনার এমার্জেন্সি হতে পারে। আপনার এটা হলো পেশেন্টের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, এটা হলো আপনার ডায়লগ। তো এইটার এগেনস্টে যা আপনার যিনি পার্টনার থাকবেন, যিনি ইন্টারলোকেটর থাকবেন, তারও কিন্তু কিছু ডায়লগ এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়া থাকে। এটা পেশেন্টের পার্ট, এটা কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু আপনার ইন্টারলোকেটরের হাতে থাকবে। আপনি আপনার কার্ড দেখে কথা বলে যাবেন, ইন্টারলোকেটর সিমিলার ওয়েতে আপনার কনভারসেশনের সাথে প্যারালালি তার কার্ড দেখে কথা বলবে। এমন না যে সে মন গড়া কোনো কথা আপনার সাথে বলে যাবে, তার জন্য কিছু ডায়লগ ফিক্স করা আছে যেটার মধ্যে থেকে সে আপনার সাথে কথা বলবে, এবং আপনার জন্য কিছু ডায়লগ ফিক্স করা আছে যেটা থেকে আপনার কথা বলতে হবে। আপনিও মন গড়া কিছু বলতে পারবেন না। তো এইটা কিন্তু আপনার কাছে থাকবে না, এটা কিন্তু আপনার ইন্টারলোকেটরের কাছে থাকবে। এটা কিন্তু আপনার মাথায় রাখা দরকার। তো রোল প্লে যেটা বলছিলাম, দুইটা রোল প্লে থাকে। দুইটা রোল প্লেতে আপনি শুধুমাত্র ডক্টরের পার্টটা পাবেন, পেশেন্টের পার্টটা কিন্তু আপনি পাচ্ছেন না। দেন চলে আসতেছে আপনার টাইম ম্যানেজমেন্ট কতটুকু, টাইম কতটুকু পাবেন আপনি। টাইম হলো আপনার প্রিপারেটরি টাইম হলো 3 মিনিটস এবং রোল প্লে টাইম হলো 5 মিনিট। মানে টোটাল প্রতিটা রোল প্লেতে আপনি সময় পাবেন 8 মিনিট। তো দুইটা রোল প্লেতে আপনি টোটাল 16 মিনিট সময় পাবেন। ফার্স্ট রোল প্লে, তো আমি যদি ধরি সেটা যদি আপনাকে ইনিশিয়াল অবস্থাকে নিজেতে প্রিপেয়ার করার জন্য 3 মিনিট সময় দেওয়া হবে, যে টাইমে আপনাকে কোনো কথা বলার দরকার নাই। এরপর আপনার চলে আসবে যে পরের 5 মিনিট। পরের 5 মিনিটে আপনি যে কনভারসেশন গুলো এতক্ষণ গুছাইছেন সেটা আপনাকে ডেলিভারি দিতে হবে ইন এ ম্যানার অফ ডায়লগ। মানে আপনি একটা ডায়লগ ডেলিভারি দিবেন, একটা স্পিচ, সেটার এগেইনস্টে আপনার ইন্টারলোকেটর আপনাকে কিছু ডায়লগ ডেলিভারি দিবে। আমি কিন্তু বারবার বলছি ইন্টারলোকেটর, হি ইজ অর শি ইজ নট ইউর এক্সামিনার হিয়ার। তো টোটাল আপনি প্রতিটা রোল প্লেতে আপনি 8 মিনিট সময় পাচ্ছেন। প্রিপারেটরি টাইম 3 মিনিটস, রোল প্লে টাইম 5 মিনিটস। এইটাতে আমার কিভাবে মার্কিংটা করা হবে অলরেডি আমি বলে ফেলছি, আপনার কনভারসেশনটা রেকর্ড করা হবে। তো মার্কিং এর কিছু ক্রাইটেরিয়া আছে। সবচেয়ে যে ডিফিকাল্ট মার্কিং ক্রাইটেরিয়া সেটা হলো স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া, কারণ এটা রাইটিং এর মতো অত ইজি না যে আপনার 6টা ক্রাইটেরিয়া আছে, 6টা ক্রাইটেরিয়াতে কতটুকু আপনার পারফর্ম করলো সেটা। এটা আপনার দুই ধরনের স্কিল জাজ করবে, এক হলো লিঙ্গুইস্টিক স্কিল জাজ করবে, অ্যানাদার ওয়ান ইজ ক্লিনিক্যাল কমিউনিকেশন স্কিলটা জাজ করবে। লিঙ্গুইস্টিক স্কিলটা হলো আপনি ইংরেজিতে কথা বলার জন্য কতটুকু এলিজেবল, সেটা হলো লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়াটা জাজ করবে। আর আপনার আরেকটা চলে আসবে ক্লিনিক্যাল কমিউনিকেশন ক্রাইটেরিয়া, সেটার মধ্যে আপনার জাজ করবে আপনি অ্যাজ এ ডক্টর আপনার পেশেন্টের সাথে ঠিক মতো ক্লিনিক্যাল রিলেশনশিপ বজায় রেখে এবং তার রিলেভেন্ট ইনফরমেশন গুলো তাকে ডেলিভারি দিতে পারছেন নাকি। তো ইট বি ডিফিকাল্ট ফর বিগিনার্স টু গেট ইট। কিন্তু আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি যে লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়াতে আপনার 4টা সাব ক্রাইটেরিয়া আছে: ইন্টেলিজিবিলিটি, ফ্লুয়েন্সি, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, রিসোর্স এন্ড গ্রামার এন্ড এক্সপ্রেশন। ইন ডেপথ এটা আপনার হলো টোটালি 0 to 6 গ্রেডিং করা হয়। আপনার লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়াটা আপনার 6, যদি আমি বলি টোটালি 4টা সাব ক্রাইটেরিয়াতে আপনি 24 পয়েন্ট আছে। ইন কম্পারিজন আমি যদি ক্লিনিক্যাল কমিউনিকেশন ক্রাইটেরিয়া বলি, ক্লিনিক্যাল কমিউনিকেশন ক্রাইটেরিয়াতে আমার 5টা সাব ক্রাইটেরিয়া আছে: রিলেশনশিপ বিল্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইনকর্পোরেটিং উইথ দি পেশেন্টস পার্সপেক্টিভ, প্রোভাইডিং স্ট্রাকচার, ইনফরমেশন গ্যাদারিং এবং ইনফরমেশন গিভিং। প্রতিটাতে আমার 0 থেকে 3 গ্রেডিং করা হয়েছে। তার মানে আমার মেইনলি আমি যদি বলি টোটাল ক্লিনিক্যাল কমিউনিকেশন ক্রাইটেরিয়াতে আমার 5টা সাব ক্রাইটেরিয়াতে আমার 15 পয়েন্ট থাকে। আমরা অলরেডি বুঝে ফেলছি কোনটাতে আমার গুরুত্ব দেওয়া দরকার। আমার লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়াটা ডেভেলপ করার জন্য গুরুত্ব দেওয়ার দরকার। তো তাহলে আপনাদের জন্য আমার সাজেশন কি থাকবে যে স্পিকিংটাতে আপনারা ইমপ্রুভ করবেন কিভাবে।
আমার সাজেশন থাকবে আপনারা কার্ড পিক করেন, রোল প্লে কার্ড পিক করেন, যেটা আপনারা ইসের মধ্যে পেয়ে যাবেন, যেটা হলো ওইটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার রোল প্লে কার্ড পিক করেন, আপনার স্পিকিং পার্টনার সিলেক্ট করেন যার সাথে শুধুমাত্র ইংরেজিতে কথা বলবেন থ্রু আউট ডে অ্যান্ড নাইট। শুধুমাত্র রোল প্লে কার্ড সলভ করবেন, সে সময় আধা ঘন্টা 1 ঘন্টা ইংরেজিতে কথা বলবে তা কিন্তু না। আপনার লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়া কিন্তু আপনার ইংরেজি কথা বলার স্কিলটাকে জাজ করবে। সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, একদম ইফোর্ট দিতে হবে, আপনার যাতে জড়তাটা কেটে যায়। আপনাকে কিন্তু কথা বলতে হবে ইংরেজিতে এবং অনেক। এরপর যেটা চলে আসে সেটা হলো অ্যাকসেন্টটা কি ম্যাটার করে নাকি? না, অ্যাকসেন্টের আসলে কোনো গুরুত্বই নাই। আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলেন, আপনি আমেরিকান ইংলিশ অ্যাকসেন্টে কথা বলেন, আপনি ইন্ডিয়ান ইংলিশ অ্যাকসেন্টে কথা বলেন, ডাজেন্ট ম্যাটার। স্পিকিং এ অ্যাকসেন্টের কোনো গুরুত্ব নাই। তো সর্বোপরি আমার একদম লাস্টে চলে আসছি আমি, সেটা আমি কিছু বলি যে এইটা কিন্তু ওইটিটা কিন্তু আপনার মেডিকেল এক্সামের মতন না। টিপিক্যাল মেডিকেল এক্সাম আমরা কার্ড দেই, টার্ম দেই, প্রফ দেই, অথবা আমরা পোস্ট গ্রাজুয়েশন যে এক্সাম গুলো দিই সেটার মতো না। ওটাতে আমরা মেমোরাইজেশন বেসড এক্সাম, ওটা আমার মুখস্থ করে আমার অ্যান্সার করতে হয়। কিন্তু ওইটিটা কিন্তু একটা প্র্যাকটিস বেসড এবং স্কিল ডেভেলপমেন্ট বেসড এক্সাম। এইটা কিন্তু অন্যরকম। আপনাদের যদি মনে হয় যে আমি ওইটি দিব, অবশ্যই একটা টেন্টেটিভ এক্সাম ডেট সিলেক্ট করেন। আপনি টেন্টেটিভ এক্সাম ডেট বাংলাদেশে কবে কবে পরীক্ষা হচ্ছে আপনি ওইটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন, যে আপনি যে মাসে পরীক্ষা দিতে চাচ্ছেন সে মাসে কোন তারিখ পরীক্ষা আছে। তো সেটা দেখে আপনি সিলেক্ট করেন যে আমি এই ডেটে পরীক্ষা দিব এবং প্রিপারেশন নেওয়া শুরু করেন। এক্সাম ডেট সিলেক্ট না করলে ওইটির মতো আইএলটিএস এর মতো এক্সাম গুলাতে ভালো করা কঠিন আসলে, কারণ আপনার মধ্যে ওই ফোর্সটা আসবে না এবং মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন প্র্যাকটিস করতে গিয়ে। তখন একটু হোপফুল থেকে এবং আশাবাদী হয়ে আপনার ধৈর্য ধরে কিন্তু প্রিপারেশনটা চালায় যেতে হবে। আর প্রিপারেশন চালানোর জন্য আমি প্রতিটা সাব টেস্টের ব্যাপারে আমি কথা বলে গেছি। লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই সাব টেস্ট গুলোর ব্যাপারে আমি কথা বলে গেছি। এবং লিসেনিং এর জন্য আপনার পডকাস্ট শোনা দরকার, স্পিকিং এর জন্য আপনার পার্টনারের সাথে কথা বলা দরকার, রাইটিং এর জন্য আপনার লেটার রাখা দরকার, রিডিং এর জন্য আপনার জার্নাল পড়া দরকার। তো সেসব ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ আছে যেটার মধ্যে আপনারা এই টাস্কগুলো পেয়ে যাবেন। তো আমার একটা গ্রুপ আছে ওইটি ইজ ইজি, সেটার মধ্যে আপনি এই টাস্কগুলো আমি রেগুলার বেসিসে যারা প্রিপারেশন নিচ্ছে তারা যাতে প্রিপারেশনের সাথে আপ টু ডেট থাকতে পারে সেটা আমি তাদেরকে চেষ্টা করি আমি আপ টু ডেট রাখার জন্য এবং তাদের স্কিল গুলো ডেভেলপ করার জন্য আমি তাদেরকে হেল্প করার ট্রাই করি। এবং পার্সোনালি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওইটি রিলেটেড আজকে সেশনের পরে, আপনি এখানকার যারা অ্যাডমিন আছে তাদের থ্রুতে আমার আইডি নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আই উইল ট্রাই টু হেল্প অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যেটা হলো, যদি ড্রাইভ লিঙ্ক দরকার হয়, আমার কাছে সবগুলো সাব টেস্টের লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং এর সবগুলো সাব টেস্টের ম্যাটেরিয়াল গুলো এক জায়গা গুছানো আছে আলাদা আলাদা করে ফোল্ডার করে ড্রাইভের মধ্যে। আপনার এখানে যেহেতু ড্রাইভ লিঙ্কটা শেয়ার করা সম্ভব হচ্ছে না ফেসবুক লাইভের থ্রুতে, আপনার যদি ড্রাইভ লিঙ্ক দরকার হয় আপনারা ইসের থ্রুতে, আপনাদের অ্যাডমিনের থ্রুতে আমাকে অ্যাপ্রোচ করতে পারেন। তো আমি ট্রাই করব আপনাদেরকে ড্রাইভ লিঙ্ক গুলো মেসেঞ্জার বা আপনাদের পার্টিকুলার যে মেথডে আপনারা কন্ট্যাক্ট করছেন সেখানে দিয়ে দিতে, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং আমি সাজেস্ট করব যে এটা আপনারা নিজে প্র্যাকটিস করে দেখেন, নিজে এটা অ্যাকোয়ার করা সম্ভব। লেটস বি হোপফুল হিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি আবারও জেনেসিসকে ধন্যবাদ দিতে চাই এত দারুণ একটা সেশন আমাকে অ্যারেঞ্জ করতে দেওয়ার জন্য, এবং আমি এখানে ওইটি সম্পর্কে এত কথা বলতে পারছি সেই সুযোগ করে দেওয়ার জন্য।
যারা এখানে হোস্ট আছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যারা এখানে অ্যাডমিন প্যানেলে আছে, মডারেটর প্যানেলে আছে, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর যারা এখানে অ্যাটেন্ড করছেন, যারা এখানে সেশনটা থেকে হেল্প পাচ্ছেন, তাদেরকে আমি বেস্ট অফ লাক বলতে চাই। লেটস বি হোপফুল, আর প্রিপারেশন নেওয়া শুরু করেন। আর হেল্প লাগলে আপনাদের অ্যাডমিন প্যানেলে অনেক স্কিলড অ্যাডমিন আছেন, তাদের কাছ থেকে হেল্প চাইতে পারেন। আর আমি আছি, আমার কাছ থেকে যদি হেল্প চাইতে চান আপনারা হেল্প চাইতে পারেন। আই উইল ট্রাই টু হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন এবং সময় উপযোগী এবং এত দীর্ঘ সময় নিয়ে আমাদের মাঝখানে ওইটির কঠিন বিষয়গুলোকে এত সহজ সরল সাবলীল ভাষায় আমাদের মাঝখানে উপস্থাপন করার জন্য। আশা করি আমরা পরবর্তী একটা সেশন নিয়ে খুব শীঘ্রই আমাদের প্রিয় স্যারকে নতুন কোনো সেশনে পাবো ইনশাআল্লাহ। তো দর্শকদেরকে সে পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ করবো আর কি। আর আজকের অনেকক্ষণ আমরা দর্শকের আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নিয়েছি, তো আর সময় নেব না, এখনই আমরা বিদায় নিচ্ছি। তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।